আমাদের কমান্ডটা কি মনে আছে? npm create তারপর কি হোয়াইট, তাই না? অ্যাট লেটেস্ট, মানে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হোক নাকি। তো প্রজেক্ট নেম চাচ্ছে, প্রজেক্ট নেম দিলেও আবার নতুন ফোল্ডার তৈরি করে ফেলবে। হ্যাঁ, তো ওই যে আপনারাই বলছিলেন লাস্ট ক্লাসে, কি বলছিলেন, ডট দিলাম, তাহলে আমার ওই প্রজেক্ট ফোল্ডারটা পাই যাবে। এখন হচ্ছে আমার হচ্ছে রিয়াক্ট ডে টু, এটা হচ্ছে ফোল্ডার নাম, এটা ট্যাব দিয়ে দিলাম, প্যাকেজ সেটা কিভাবে করছে? ট্যাবে ট্যাবে হ্যাঁ, আবার দেখি যে খালি ছিল, তাই না? কিবোর্ডের ট্যাব 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 দিলাম, চলে আসছে, তাই না? ইন্টার দিলাম, চলে আসলো। সাজেস্ট করতেছে কি রিয়াক্ট, রিয়াক্ট ভিউ জিএস ওয়েল্ট, আমরা রিয়াক্টটা নিয়ে নিই। দেন হচ্ছে জাভা স্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার, এটা নিয়েছিলাম, তাই না? এটাই নিই। তারপর হচ্ছে কি আমার কি হোয়াইট ইনস্টল করা লাগবে, কি রোল ডাউন হোয়াইট এক্সপেরিমেন্টাল, না দরকার নেই। ইনস্টল অ্যান্ড স্টার্ট নাও, হ্যাঁ ইনস্টল করেও আমাকে রিয়াক্ট প্রজেক্টে স্টার্ট করে দিবে, মানে সার্ভার সহ স্টার্ট করে দেবে। আমি বলছি ঠিক আছে করে দাও, ইয়েস দিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে আপনারা করে ফেলেন। আপনি কি উইন্ডোজ আপডেট হচ্ছে? আচ্ছা, করে ফেলান দেখি, বিশেষ করে যারা প্রবলেম আছে করেন, আর যারা পারেন পাশের জনকে পারলে হেল্প করেন। হ্যাঁ রেকর্ড হচ্ছে, দিছি তো, খালি শব্দের সমস্যা হচ্ছে। ও ক্লাস কোথায় দেয় আপনাদের? আমি তো ক্লাসরুমে দিছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়? আচ্ছা, বোঝা যাওয়ার কথা। ওই যে ফিল্টার উঠাই দিছি, ক্লাস গত আপনাদের যে ক্লাসরুম আছে ওইখানে চলে যাবেন। মার্ন স্ট্যাক ব্যাচ 2, ওকে। এই রিয়াক্ট জেস উইথ ইনস্টলেশন, কম্পোনেন্টসও দেখাচ্ছে, প্রপসও দেখাচ্ছে, এটা হচ্ছে ভিডিওটা। হ্যাঁ, কিন্তু একটাই সমস্যা হয়ে গেছে, কে যেন এই যে ওবিএস এ ফিল্টার রেখে দিছিল নয়েজ রিমুভ করার জন্য, ওই ফিল্টার কি করছে আমার ভয়েসে রিমুভ করে দিছে। অর্ধেক আসে অর্ধেক আসে না, আটকে 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 আসে সে, বুঝছো? যাক আজকে ফিল্টারগুলো রিমুভ করে দিয়েছি, আশা করি আজকে ঠিক মতো আসবে। ইনস্টল হয়ে গেছে, হয়ে গেলে যে সার্ভারটা ওপেন করি এরকম কিছু আসবে। গত ক্লাসে আমরা কি করেছি, টেলউইন সিএসএস ইনস্টল করেছি, তাই না? ওটার প্রসেসটা আবার বড়। তাহলে আমি হচ্ছে টেলউইন সিএসএস লিখে গুগল একটু সার্চ করি, সার্চ করে এটার ওয়েবসাইটে যাই, ততক্ষণে আপনাদের, আচ্ছা দেখি কি অবস্থা। করতেছেন কেউ? পড়েন তো বাসায় বসে, কেন বুঝবো? তো আবার দেখেন এই কাজটা গত ক্লাসেও করেছি, তাই না? যে আমি টেলউইন সিএসএস ইনস্টল করেছি। এই প্রথম কাজটা কি, প্রজেক্ট ক্রিয়েট করা, 1 নম্বর কাজ, ক্রিয়েট ইউর প্রজেক্ট, এটা কাজ শেষ। 2 নম্বর, ইনস্টল টেলউইন সিএসএস, কমেন্টটা এটা, এটা আমি কপি করলাম, ভিএস করে আসলাম, এসে না হয় আমি কি করি, একটা এই টার্মিনালে তো আমার সার্ভারটা ওপেন, আমি না হয় আরেকটা টার্মিনাল ওপেন করি, এই যে ডাউনলোডে ক্লিক করলাম, নতুন কমান্ড প্রম্পট নিলাম, আগেরটা এটা, নতুনটা এটা, নতুন, সেটার ভিতরে আমি এটা পেস্ট করে দিই, তাহলে আমার সার্ভারটা আর বন্ধ করা লাগবে না। সার্ভারটা যদি বন্ধ করা লাগে তাহলে কন্ট্রোল সি দিয়ে দিবেন, ওইখানে সার্ভারটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে টেলউইন সিএসএস মাত্র ইনস্টল হলো, হলে আর লাভ নেই, আমার এখানে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, যেমন white.config.ts, এখানে কিছু চেঞ্জ করতে হবে, প্লাগিংসের মধ্যে এই কোডটা অ্যাড করতে হবে। কিন্তু প্লাগিংসের মধ্যে আমি এই কোডটা কীভাবে অ্যাড করব? তাহলে white.config.js এ যাই, এটা প্লাগিংস অলরেডি আছে। প্লাগিংসের মধ্যে একটা আছে কি, বাবল রিয়াক্ট কম্পিউটার, পুরো জিনিসটাই দেখি রিয়াক্ট,
আরেকটা প্লাগইনস প্লাগইনস রিয়াক্ট ভেতরের প্লাগইনসটা বাইরের প্লাগইনসটা দেখি। হ্যাঁ, এর ভিতরে রিয়াক্ট নামে অলরেডি একটা প্লাগইন ইনস্টল করা আছে। ওই যে আমি বলছিলাম না রিয়াক্ট কম্পাইলার, জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার, ওইটার জন্য এটা আসছে। ওইটা না করলে এটা আসতো না। আর এই যে ডাটাটা দেখতেছে জেসন টাইপটার ডাটা, তাই না? তাহলে এই যে কমার পরে রিয়াক্ট যেখানে শেষ হয়েছে, এই কমার পরে আমি যে টেলউইন যেটা কপি করে নিয়ে আসছি টেলউইন সিএসএস এর, এইটা ইম্পোর্ট করে দিলাম। কিন্তু সরাসরি একটা ফাংশন এরকম আমি কল করতে পারি, ইরর দিবে, তাই না? কারণ এই ফাংশনটা কোথা থেকে আসছে এটাকে আমাকে বলে দিতে হবে। তাহলে এই যে সিএসএস এর এস এর পরে কার্সর নিয়ে কন্ট্রোল ধরে স্পেস দিলাম, যে ওই ভিএস কোডই সাজেশন করতেছে যে এটা টেলউইন সিএসএস কোথাকার অ্যাট টেলউইন সিএসএস স্ল্যাশ হোয়াইট, এখান থেকে আসবে। দিলাম, এটা চলে আসছে, ইম্পোর্ট হয়ে গেছে। আর যদি মনে হয় কষ্ট তাহলে হচ্ছে এটা কপি করে পেস্ট করছি, উপরে ও এই কোডটাও দিয়ে দিয়েছিল, দেখছেন? তো এইটাও আমার দেওয়া লাগতো, যদিও আমি অটোমেটিক করে নিয়েছি, না হলে এইখান দিয়ে কপি করে নিয়েও করতে পারতাম। এবার হচ্ছে সিএসএস, আমার যে সিএসএস ফাইল সেখানে এই জিনিসটা দিতে। আমার সিএসএস ফাইলটা কোথায় আছে? আমার সিএসএস ফাইলটা আছে হচ্ছে গিয়ে সোর্সের মধ্যে index.css, যা আছে সব ফেলে দিই, শুধু এটাই দিয়ে দিই। app.css ও ফেলে দিই, লাগবে না, ফাইলই ডিলিট করে দিই, app.css ফাইলটাই ডিলিট করে দিই, এটা আমি ইউজই করব না। app.jsx যা যা কোড দিয়েছে সব ফেলে দিই, ফেলে দিয়ে আমি ডিফল্ট কোডটা আনি। কিভাবে আনবো? আরএসসি রিয়াক্ট স্টেটলেস কম্পোনেন্ট এরকম কিছু, যাই হোক, আরএসসি লিখে যদি ইন্টার দিই, আমার ডিফল্ট যে কোডিং লাগে একটা ফাইলে, রিয়াক্টের জিএসএস ফাইলে, সেটা চলে আসছে। এমনকি এটা দরকার নেই এখন আর, তাও এটা দিয়ে দিয়েছে, এটা আমি ফেলে দিই। এখানে আপাতত আমি h1 ট্যাগ নিয়ে বলি কি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, টেলউইন সিএসএস এ আর কিছু দরকার আছে? নাই। আবার সার্ভার আসে, হ্যালো ওয়ার্ল্ড আসছে, কিন্তু এটা h1 ট্যাগের মধ্যে এনেছি না, কিন্তু h1 ট্যাগ কাজ করেছে? করে নাই। কেন করে নাই? টেলউইন সিএসএস এর জন্য। হ্যাঁ, টেলউইন সিএসএস বাই ডিফল্ট আপনি h1 ট্যাগের মধ্যে লিখলেও এরকমই দেখাবে। h1 ট্যাগ কেন? আপনি বাটন ট্যাগ নেন, বাটন নিয়ে বাটনের মধ্যে বললাম রিড মোর, তাও এটাই দেখাবে। হ্যাঁ, আপনার বাটনটা নর্মাল টেক্সটের মতো দেখাচ্ছে, বাটনের মতো দেখাচ্ছে না। এখন এটা কি করতে পারি? ডিজাইন করতে পারি, টেলউইনের ক্লাস দিয়ে ডিজাইন করতে পারি, তাই না? আপাতত সিম্পল ডিজাইনই শিখি, যেমন টেলউইন্ডে কালার দিতে পারি। আচ্ছা, টেলউইন্ডেরটা মনে করেন এখানে ক্লাস দিবেন। হ্যাঁ, গত ক্লাসে কিন্তু আমি স্টাইল দিয়ে অন্যভাবে ইনলাইন সিএসএস দেখিয়েছিলাম, আজকের ওটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে ওটা খুব একটা ইউজ করি না। ওই জাস্ট আপনাকে জেএসএক্স কোডের মধ্যে কিভাবে নর্মাল জাভাস্ক্রিপ্ট লেখা যায় সেটা বোঝার জন্য আমি আপনাদের গত ক্লাসে ওই স্টাইল ট্যাগটা দেখিয়েছিলাম। জেএসএক্স কোড না, এই যে এইচটিএমএল এর মতো যে কোডটা দেখা যাচ্ছে এটাই জেএসএক্স কোড। হ্যাঁ, কিন্তু এটা জেএসএক্স কোড কেন বলতেছি? এটা এইচটিএমএল কোডের মতো দেখা গেলেও এটা এইচটিএমএল কোড না, এটা জাভাস্ক্রিপ্ট কোড। জেএসএক্স বলছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, হ্যাঁ, শর্টকাটে জেএসএক্স। এখানে ক্লাসটা কেন লিখতেছে পারতেছে না, ক্লাস নেম কেন লেখা লাগতেছে? কারণ শুধু যদি ক্লাস লেখেন ওটা জাভাস্ক্রিপ্টের একটা রিজার্ভ কিওয়ার্ড বলতে পারি, তাই না? জাভাস্ক্রিপ্টের ক্লাস আছে কিন্তু, দেখছেন? যদিও ছোট পার্ট, অত বড় ওপির মতো অত বড় কাজ করা যায় না, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্লাস দিয়ে কাজ করা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কাজ করতে চাই তখন ওখানে আমার ক্লাসটা ইউজ করা লাগে। হ্যাঁ, তো এই ক্লাসটা যেহেতু জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড, আমার এখানে ক্লাস নিতে হবে, সিএসএস এর ক্লাস। তখন রিয়াক্ট কি করেছে, এখানে ক্লাসের জায়গায় ক্লাস নেম দিয়ে আমাকে রিয়াক্ট ইউজ করতে হবে। এখানে আমার টেলউইন সিএসএস এ ক্লাস দিলেই হবে। যেমন আমি বলি টেক্সট এসএম দিলে কি হবে জানেন? টেক্সটটা ছোট হয়ে যাবে। ওটা কি নর্মাল টেক্সটের থেকে একটু ছোট লাগতেছে? একটু লাগতেছে নাকি? টেক্সট এক্সেস দিয়ে দিই, আরো ছোট হয়ে গেছে। সাজেস্ট করে? হ্যাঁ, সাজেস্ট করে। ওকে, টেক্সট এম ডি মানে তো মিডিয়াম, মিডিয়াম মানে নর্মাল। টেক্সট এলজি দিয়ে দিই, তাহলে কি হবে? লার্জ, বড় হয়েছে, আগেরটার থেকে একটু বড় হয়েছে না?
টেক্সট 2 এক্সেল দিয়ে দিই, তাহলে আরো বেশি বড় হয়েছে। 3 এক্সেল, 4 এক্সেল, অনেক বড় হয়ে গেছে, তাই না? এরকম কত আছে মনে করেন দেখতে চাচ্ছেন, যদি টেলউইন সিএসএস এর মানে এক্সটেনশন ইনস্টল করা থাকে, তাহলে আপনি এই যে কন্ট্রোল স্পেস দিবেন, ও সাজেস্ট করবে টেক্সট 2 এক্সেল, 4 এক্সেল, 3 এক্সেল আছে, 5 এক্সেল আছে, 6 এক্সেল আছে। সাইজ কত এই যে পাশে দেখাচ্ছে, ফন্ট সাইজ, এটা ওয়ার্ড 2 এক্সেল এর কিছু দেখাচ্ছে। ফন্ট সাইজ 1.5 আরইএম মানে কত, 24 পিক্সেল 2 এক্সেল এ। 3 এক্সেল এ কত, 30 পিক্সেল। 4 এক্সেল এ যে পাশে একটা বক্স আসছে না, এখানে এই যে উপরেই দেখাই যাচ্ছে 36 পিক্সেল। এভাবে 9 এক্সেল পর্যন্ত আছে। হ্যাঁ বলেন। তাহলে তো টেলউইন্ডে নিজের মতো করে একটা ক্লাস ডিক্লেয়ার করে সেখানে আমি ফন্ট সাইজ তো রাখতে পারবো না? চাইলে এইখানে মনে করেন থার্ড ব্র্যাকেট দিয়ে নিজের ইচ্ছা মতো একটা ফন্ট সাইজ দিতে পারেন। সেটাই মনে করেন 17 পিক্সেল দিলাম, এটা তো আনকমন একটা। মোটামুটি যেগুলো কমন সেগুলো সব পাওয়া যায়। 16 পিক্সেল এটা বাই ডিফল্ট। আপনার হচ্ছে গিয়ে 20 পিক্সেল পাই যেতে পারেন টেলউইন্ডে, কিন্তু আপনি মনে করেন দিলেন 21.5 পিক্সেল, এটা তো আনকমন, তখন আপনি এইভাবে দিলে ভালো হয়। আর নয়তো টেলউইন্ড যেগুলো তৈরি করে রেখেছে সেগুলো দিলেই বেটার। যখন আমরা হচ্ছে স্যার যেমন মিনিমাম হাইট তারপরে ম্যাক্সিমাম হাইট নিয়ে কাজ করবো, তখন তার এক্সেল গুলি কাজ করবে। মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, তখন রেসপন্সিভের মতো হয়ে যাবে জিনিসগুলো। মানে কমপক্ষে কত বলে দিচ্ছেন, সর্বোচ্চ কত বলে দিচ্ছেন। আচ্ছা, এই যে এইগুলো হচ্ছে কালার কোড, দেখতেছেন কতগুলা কালার। টেক্সটে পর্টিকুলার সাইজ, টেক্সট অ্যাম্বার, অ্যাম্বার মানে কি, এর একটা কালার। এর অ্যাম্বার 100 দিলেন, 200 দিলেন, যত দিবেন তত গাঢ় কালার হবে, 950 পর্যন্ত আছে। এরপর দেখেন ব্লু একটা কালার আছে, টেক্সট ব্ল্যাক দিলে তো ব্ল্যাক হয়ে যাবে। ব্লু কালারের মধ্যে শেড কতগুলো আছে দেখছেন। আবার দেখেন এখানে কি চান, এই কালারটার মধ্যে দেখেন শেড কতগুলো আছে, 100 থেকে শুরু করে 950 পর্যন্ত। আবার এই যে কি এমারল্যান্ড মানে কত কালার, এটা কি ফুশিয়া। আচ্ছা, এই যে এটা কি গ্রে, টেক্সট গ্রে দিয়ে আপনি এতগুলা শেড দিতে পারবেন। আবার শুধু গ্রিন দিয়ে, আবার শুধু ইন্ডিগো দিয়ে এতগুলা শেড দিতে পারবেন, দেখছেন। লাইন দিয়ে কতগুলা শেড দিতে পারবেন। কিন্তু বুটস্ট্র্যাপে কয়টা কালার আছে বলেন, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্ডিং, ব্ল্যাক হোয়াইট তো আছে, কিন্তু এখানে দেখছেন কত কালারের অপশন, আপনি এগুলা ইচ্ছা মতো ইউজ করতে পারেন। শুধু অরেঞ্জের মধ্যে কতগুলা কালার দেখছেন, পিঙ্কের মধ্যে কতগুলা কালার, পার্পলের মধ্যে। তো এগুলা হচ্ছে কি আপনার যদি এক্সটেনশন থাকে মুখস্থ রাখা লাগবে না, ও সাজেস্ট করবে, ওর মধ্যে থেকে আনে দিতে পারেন। এবং এই কালার যদি আপনার এতগুলা কালারের পরেও যদি আপনার কি বলে পছন্দ না হয়, তাহলে ওই যে নিজে আবার লিখে দিতে পারেন। ওকে, তো আমি হচ্ছে গিয়ে টেক্সট এখানে মনে করেন দিলাম 2 এক্সেল, তাহলে এটা হচ্ছে গিয়ে বড় হয়ে গেল। আচ্ছা, গত ক্লাসে আরেকটা জিনিস দেখিয়েছিলাম, সেটা কি কম্পোনেন্টস, তাই না? একটা নতুন ফোল্ডার নিলাম, যেটার নাম নিলাম কি কম্পোনেন্টস। কম্পোনেন্টস মানে কি আমি ভাগ ভাগ করে দিব। হ্যাঁ, ভাগ করে দিব মানে কি, আমার ওয়েবসাইটে একটা হেডার পার্ট থাকতে পারে, ওইটা আমি একটা কম্পোনেন্ট হিসেবে রাখলাম। ফুটার পার্ট থাকতে পারে, ওইটা আমি আরেকটা কম্পোনেন্ট হিসেবে রাখলাম। এগুলো হচ্ছে ইউনিক। কিন্তু কিছু কিছু কম্পোনেন্ট আছে রিপিট হয়, বারবার রিপিট হয় একই জিনিস, ভেতরে জাস্ট টেক্সট বা ছবি বা কন্টেন্ট চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে দেখবেন প্রোডাক্টের কার্ড থাকে, তাই না? প্রোডাক্টের ছবি থাকে, নিচে প্রোডাক্টের নাম থাকে, তার নিচে প্রোডাক্টের প্রাইস থাকে, অ্যাড টু কার্ট বাটনে থাকে। মনে করেন ডিজাইন সেম, বারবার রিপিট হয়, একটার পাশে আরেকটা আসে, কিন্তু লেখাগুলো চেঞ্জ। এইটাও আমি কম্পোনেন্টের মাধ্যমে করতে পারবো। একটা ডিজাইন করব, ওইটাই রিপিট করে কাজ করে দিব, ঠিক আছে? তো এইটা কিভাবে করবো, আগে কম্পোনেন্ট তৈরি করা শিখিয়েছিলাম, যে আমি একটা নতুন একটা ফাইলে কম্পোনেন্টের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। মনে করেন আমি এখানে কম্পোনেন্টের একটা প্রথম ফাইল নিলাম, মনে করেন navbar.jsx, ফাইলের এক্সটেনশনের নাম কি নিয়েছি, JSX, কারণ এখানে জাভাস্ক্রিপ্ট XML ইউজ করব। এখানে আমি দিলাম RSC, দেখেন একটা ডিফল্ট কোড চলে আসছে।
এখানে প্রথম লাইনের কোডটা থাকলে ভালো, না থাকলে নাই, লাগে না এখন আর অ্যাকচুয়ালি। তো আমি এখানে নেপ বার দেবো, আর আমার এখানে নেপ বারের কোডিং করতে তো অনেক সময় লাগবে। টেলভিন সিএসএস অনেক মনে করেন ইয়া আছে, কি বলে, নেটবার আছে স্যার। নেপবার আছে অনেক প্যাকেজ আছে যেগুলো ইনস্টল করে আমরা নেপবার সহ আরো বিভিন্ন রেডিমেড কম্পোনেন্ট পেতে পারি। যেমন আছে ডেজি ইউআই আছে, একটা ফ্লুবাইট নামে একটা ওয়েবসাইট আছে বা একটা প্যাকেজ আছে, যে ইনস্টল করে কাজ করতে পারি। আবার মনে করেন কিছু ইনস্টল না করেও কাজ করতে পারি, যেমন আপনি যদি গুগলে টেল ব্লকস লিখে সার্চ করেন, হ্যাঁ, ওরা বিভিন্ন ওয়েবসাইট দেবে। প্রথমটাই দেখেন এই যে রেডিমেড টেলউইন ব্লকস, অনেকগুলো এই যে তৈরি করে রেখেছে, স্ট্রাকচার তৈরি করে রেখেছে, আপনি জাস্ট কপি পেস্ট করে নিয়ে যাবেন কোড। এই যে উপরে ভিউ কোড দিলে কোড দেখাবে, কপি পেস্ট করে নিয়ে যাবেন। এখানেও মনে করেন নেপবার আছে, এই যে ই কমার্স, যে প্রোডাক্টের বিভিন্ন প্রোডাক্টের এখানে ছবি, প্রোডাক্টের ক্যাটাগরি থাকতে পারে, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস ডিজাইন করে রাখছে, আপনি জাস্ট ভিউ কোডে দিয়ে এটা কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে দিয়ে দেবেন, চলে আসবে। আচ্ছা, এইখানে মেনু বার থাকার কথা, এই হেডার নামে দিয়েছে, দেখছেন একটা মেনু বার বানায় রাখছে না। মনে করেন এই কম্পোনেন্টের এই কোডগুলো আপনার পছন্দ হয়নি, আরও একটা দেখাই, আপনার হচ্ছে কি মনে করেন রেডিমেড ইউআই, ডেজি ইউআই তো কিন্তু অনেক কিছু আছে, হ্যাঁ। স্যার ম্যাটেরিয়ালটা কেমন স্যার? ম্যাটেরিয়ালটা একটু টেলউইন্ডের বাইরে চলে যায়, যে আপনার ভালো ম্যাটেরিয়াল, খারাপ না। স্যার ম্যাটেরিয়াল কি দেখাবেন স্যার? না, প্ল্যান নাই তো। ম্যাটেরিয়াল ইউআই তো ভালো, যথেষ্ট সুন্দর, অনেক ডিজাইন আছে, কিন্তু ওটা হচ্ছে যে, হ্যাঁ আসেন আসেন অবশ্যই আসেন। ওটা হলে মনে করেন যে বুটস্ট্র্যাপ যেরকম একটা আলাদা ফ্রেমওয়ার্ক, টেলউইন্ড যেরকম আলাদা, ম্যাটেরিয়াল ইউআই আর একটু টেলউইন্ডের বাইরে গিয়ে নিজের একটা আলাদা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এখানে নেপবার দেখেন কত সুন্দর সুন্দর নেপবার ওরা তৈরি করে রাখছে। এই যে এটা একটা নেপবার, এটা একটা নেপবার। প্রবলেম হচ্ছে ওরা HTML ফরম্যাটে তৈরি করে রাখছে, হ্যাঁ, JSX এ না। HTML এর সব কোড JSX এ সাপোর্ট করে না। এখন এটা যদি নিজে তৈরি করতে চান সময় লাগবে, করা যাবে, করা যে যাবে না তা না। মনে করেন একটা নেভিগেশন বার বানাইতে আবার বুঝায় বুঝায় বানাতে গেলে আধা ঘন্টা তো লাগবেই, আধা ঘন্টা 40 মিনিট চলে যাবে। আধা ঘন্টা মাস লাগবে। আমি একটা সুন্দর নেপবার খুঁজতেছিলাম, এটা কি খারাপ, এটা ভালো তাই না, চলে নাকি বলে। সেটা লিঙ্ক সহ আছে না? এই যে কোড সহ আছে, হ্যাঁ, দিলাম কোড দিলাম, এই যে কপি, এখানে কপি দিলে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমাকে যেটা করতে হবে খেয়াল করে, এই যে নেপবার কম্পোনেন্ট নিয়েছি, এখানে একটা ডিভ আছে না, এই ডিভটা কেটে দিই, ফ্র্যাগমেন্ট কেটে দিবেন। হ্যাঁ কেটে ফ্রেগমেন্ট কি এমটি রাখবো, মানে খালি রাখবো? খালি রাখি, হ্যাঁ সমস্যা নেই, আপনি চাইলে এমটি ফ্র্যাগমেন্ট নিতে পারেন। আর খেয়াল রাখতে হবে যে একটা ট্যাগের মধ্যে আছে কিনা, ঠিক আছে। ফরম্যাট করে নিই, হ্যাঁ, অল্টার শিফট এফ দিবেন, ফরম্যাট হয়ে যাবে জিনিসটা। কিন্তু এখানে একটা বিপদ আছে, কি বিপদ জানেন, এই যে এগুলা, আচ্ছা এগুলার সমস্যা না, সমস্যা হচ্ছে কি আপনার এটা তো যে কি বলে রিপিট করছে হয়তো, এর জন্য এরর দেখাচ্ছে। যাই হোক, সমস্যা হচ্ছে এখানে দেখেন কি লিখছে, নর্মালি আমরা কি লিখি, ক্লাস নেম লিখি, সে কি লিখেছে, ক্লাস লিখেছে। আবার এখানে সে হচ্ছে গিয়ে এসভিজি ইমেজ ইউজ করেছে, এসভিজিতে আবার হচ্ছে গিয়ে কিছু প্রবলেম আছে। এসভিজিতে প্রবলেমটা হচ্ছে JSX এ এসভিজির কিছু কোড আছে যেগুলো মানে চেঞ্জ করে নিতে হয়। আর কি আছে, এই যে মাইনাস চিহ্ন, সম্ভবত এটা কাইটে দিয়ে এখানে ও এরকম কিছু দিয়ে দিতে হবে, বুঝতে পারছি, বা না দিই, আগে কিছু এরর ফিক্স করলে তারপর হয়তো এই এররগুলো দেখাবে। আচ্ছা, এটার শর্টকাট আছে, এটাও একটু দেখাই। এই যে এতগুলা জিনিস, মনে করেন ক্লাস নেম আগে যেটা করতাম, Ctrl+H দিতাম, ক্লাসের জায়গায় কি দিতাম, ক্লাস নেম দিয়ে দিতাম, ক্লাসের জায়গায় কি ক্লাস নেম দিয়ে দিতাম, হ্যাঁ। তো দিলে শুধু আমার ক্লাস নেমের এররগুলো যাবে, বাকিগুলা কি করব। তো এখানে একটা এক্সটেনশন ইউজ করতাম, যে HTML2JSX এরকম একটা এক্সটেনশন ছিল, HTML2JSX, দেখি এটা আছে কিনা, HTML2JSX এটা ইনস্টল করাও নাই,
দেখি এটা একটু ইনস্টল করে দেখি। হ্যাঁ, এটার কাজ কি, সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, HTML টু JSX করে দিব। আমি যেই কোডটা কপি করে নিয়ে আসছি ওটা নর্মাল HTML, ওইটাকে সে কি করবে, JSX এ কনভার্ট করে দিতে হবে। আমার প্রতিটা পার্ট আলাদা আলাদা খুঁজে খুঁজে এডিট করার কোনো দরকার নাই। এই এক্সটেনশন দিলে ধাপ করে হয়ে যাবে, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, নাই ফরম্যাটটা আবার করা লাগবে, ও ফরম্যাট নষ্ট করে দেয়। আচ্ছা, তো এই যে হেডার থেকে হেডার একটা ট্যাগের মধ্যেই তো আছে, তাই না? আচ্ছা স্যার, এটা তো স্যার ফ্র্যাগমেন্ট নিব না হেডারের আগে, দরকার একটা নেই, ট্যাগ একটা থাকবে, ট্যাগ থাকতে হবে, মানে হেডার হোক আর সেকশন হোক যেটাই হোক একটা ট্যাগ। হ্যাঁ, একটা ট্যাগ। এরপরে যদি আরেকটা নিয়ে নেন তাহলে বিপদ হয়ে যাবে, তখন আপনি দুইটা একটা ফ্রেগমেন্টের মধ্যে মানে দিতে যাই পারেন, রিটার্ন দেই না কেন একটা ট্যাগের মধ্যে সব থাকবে, একটা ট্যাগের মধ্যেই সব থাকতে হবে। আর এমটি নেই আর হচ্ছে হেডার নেই আর সেকশন সেকশন সেটাই। যেটা নেই। আচ্ছা স্যার, এখানে হেডার আছে, এখন যদি আমি এমটি রাখি সেক্ষেত্রে এটা কাজ করবে স্যার? করবে স্যার। সমস্যা আছে, ট্যাগ আছে তো ক্লাসে, কি রোড দেয়? স্যার ক্লাসটা তো এসে দিতে হবে। ক্লাসে কোনো এলিমেন্টই নাই। ক্লাস টু এলিমেন্টের ভিতরে আছে, তাহলে বাহিরে দিতে হবে নাকি? ওই জিনিসটা বাহিরে দিতে হবে, বাইরে দিয়ে আপনি দিতে পারেন। ক্লাসে তো ইরোড দিচ্ছিল, এইখানে যদি আমি ক্লাস দিই, ক্লাস নেম দিলেই তো ফ্রেগমেন্ট ইরোড ক্লাস দিচ্ছে। নেম দিতে পারবেন না, জাস্ট এমটি রাখতে পারবেন, কিছু এমপি রাখতে পারবো, এক্সেল, তার মানে তার ওইটা লাগতেছে। আরে কন্ট্রোল জেড দিতেছি, দেখছেন ঠিক হয় না। এটা ইয়া করে হেডারটাকে নিয়ে নিই, লাস্টেরটা দেখে এটা কেড়ে নিই। ওকে, তাহলে হেডারটা বদলে আপনি যদি এমটি ট্যাগ দিতে চান তাহলে এটা বাইরে দিতে হচ্ছে, কারণ আমার যে ক্লাসটা দেওয়া যাচ্ছে না, ক্লাস নেমটা দিতে পারতেছে না। স্যার এখানে বেস্ট প্র্যাকটিস কোনটা স্যার, কিভাবে ইউজ করবে? বেস্ট প্র্যাকটিস একটা ট্যাগের মধ্যে রাখলেই হয়, একটা ট্যাগের মধ্যে একটা ট্যাগের মধ্যে। আচ্ছা, এইটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এক্স দিয়ে দিলাম, হয়েছে? কন্ট্রোল অল্টার এইচ এক্স এক্স ও এক্স। অল্টার শিফট এফ দিলাম, তাহলে কি হবে, ফরম্যাট হয়ে গেল আবার। হ্যাঁ, ঝামেলা নাই, মোটামুটি সব ঠিক আছে। এই যে এইখানে কেন দিচ্ছে জানেন, এটা চেঞ্জ করা যায়, হয়তো একটু আপডেট আসছে, আমি যেটা কপি করে রাখছি। হ্যাঁ, ভ্যালুটা কাস্টম করে দিয়েছেন না টেলউইন্ডে, মিনিমাম হাইট 40 পিক্সেল। মনে হচ্ছে তুমি এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 40 পিক্সেল না লিখে 10 লিখে দিতে পারো, এরা বলতেছে। স্যার এখানে কাস্টম করে দিয়ে দিয়েছে। এখানে কাজটা ওই যে তৈরি করছে, এটা তো কেউ না কেউ তৈরি করছে, সে হয়তো মনে করছে যে 10 হয়তো তার মাথায় ছিল না, স্কিপ করে গেছে। 10 4 10 40, তাই না? নর্মালি যত নাম্বার হয় 4 দিয়ে গুণ দিবেন, ওইটা পাওয়া যায় না আমি নর্মালি। একটা করছিলাম কাস্টমে বেশি দেওয়া হয়েছিল। তো যেটা আছে বিল্ট ইন ওইটা ইউজ করা বেটার, বেস্ট প্র্যাকটিস। এটা করা যে খারাপ তা না, করতে পারেন, কিন্তু যেটা অলরেডি বিল্ট ইন আছে ওটা ইউজ করা বিল্ট ইন। আচ্ছা দেখি এই কম্পোনেন্টটা এখন ইউজ করি, কোথায় ইউজ করব? app.jsx আপাতত ইউজ করি, app.jsx এর সমস্যা নেই। আমি ডিভের আগে নিয়ে আসি, এটার ভিতর হচ্ছে গিয়ে নেপবার নেই, নেপবারের এটা ইম্পোর্ট করতে হবে, তাই না? ইম্পোর্ট না করলে তো হবে না। নেপবার কম্পোনেন্ট লিখে আনলাম, কন্ট্রোল স্পেস দিলাম, কম্পোনেন্ট নেপবার এন্টার দিলাম, ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্ট হয়েছে। এটা শর্টকাট, না তো কষ্ট করে টাইপ করা লাগে, ইম্পোর্ট নেপবার সমান সমান অমুক জায়গা থেকে ইম্পোর্ট করো। ওইটা না করে আমি এটার পাশে কার্সর নিয়ে যাবো, এটা ভিএস কোডেরই শর্টকাট, কন্ট্রোল ধরে স্পেস দিব, ও সাজেস্ট করবে, তারপর ইন্টার দিয়ে দিলে যদি সাজেস্ট করে ঠিকঠাক মতো চলে আসবে। আমার আসছে নেপবার, চলে আসছে। এই নেপবার বানাইতে গেলে অনেক সময় লাগতো না? আধা ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, আধা ঘন্টা তো যাইতোই। এই যে এই আইকনগুলো এসভিজি দিয়ে করছে, সমস্যা এই জায়গায়। এটা যদি ফন্ট অসম দিয়ে করা যেত তাহলে ভালো হতো। এসভিজিও খারাপ না, এসভিজিও ভালো। ওকে, স্যার ফন্ট সব ইউজ করে তো সে ইম্পোর্ট করে নিতে হবে না? ইনস্টল করে নিতে হবে সিএসএস ফাইলে ইম্পোর্ট করে না, ওইভাবে করে না, রিঅ্যাক্টের মধ্যে আলাদা প্যাকেজের মধ্যে প্যাকেজ তো, যেমন টেলউইন্ডটা একটা প্যাকেজ ধরে আজকে ইনস্টল করেছি না, ফন্ট অসম আলাদা প্যাকেজ আছে ধরে ইনস্টল করতে হবে, ক্লাস নেমটা খালি ইউজ করতে হবে। ওই ঝামেলা আছে।
ফন্টাসের একটু ঝামেলা আছে, কারণ হচ্ছে কি ফন্টাসের একটা আইকন তৈরি যখন ইম্পোর্ট করতে হয় তখন আবার উপরে ওই আইকনটা ইম্পোর্ট করে তারপর ইউজ করতে হয়, যদি ওইভাবে করা যায়। আর সিডিএন ইউজ করলে তো এমনি হয়ে যায়, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে রিয়াক্টের সাথে ওইটা ইম্পোর্ট করে করা। হ্যাঁ, আচ্ছা আজকে যেটা আমি প্ল্যান করে আসছিলাম, এটা তো যা যা করতেছি সব তো গত ক্লাসেরই কাজ। গত ক্লাসে আমরা প্রফেসরও কাজ করছি, তাই না, ডাটা পাস করেছি। আজকে যেটা প্ল্যান করে রাখছিলাম, রিয়াক্টের কিছু পপুলার বিল্ট ইন হুক আছে। বিল্ট ইন হুক আপনি বলতে কি বুঝেন, কেউ বলেন, আপনারা তো মনে হয় কেউ কম বেশি পারেন। হুক, রিয়াক্ট হুক কি বুঝেন? ওরকম সংজ্ঞা না, জাস্ট বুঝেনটা কি ইউজ করছেন কেউ আগে রিয়াক্ট হুক? স্যার করছে এই যে স্যার ইউজ স্টেট, ইউজ এফেক্ট, স্যার এই যে স্যার এটা কি ওয়ান কাইন্ড অফ কি বলেন, এটা কি ওয়ান এটা বিল্ট ইন ফাংশনের মতো না? এটাই জানতে চাচ্ছিলাম যে এটা ওয়ান কাইন্ড অফ বিল্ট ইন ফাংশন আমাদের কাজে আসতে পারে। যেমন ইউজ স্টেটটা ওয়ান কাইন্ড অফ স্টেট ম্যানেজ করতে কাজে লাগে। স্টেট বাংলা অর্থ বলতে পারেন অবস্থা, ঠিক আছে? কিছুটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো হয়। মনে করেন একটা ভেরিয়েবল একটা ভ্যালু আছে, আপনি পেজ রিলোড দেওয়া ছাড়া ওই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দেবেন এবং লাইফ চেঞ্জটা দেখাও যাবে পেজে। স্যার রেন্ডারিংটা হ্যাঁ, তো এইটা হচ্ছে করার জন্য আমরা কোন স্টেটটা মানে কোন হুকটা ইউজ করবো? রিয়াক্টের ইউজ স্টেট হুকটা ইউজ করবো। হ্যাঁ, তো যেহেতু আপনি ইউজ করছেন, তাহলে অনেকে ইউজ করে নাই, তাহলে দেখেন বাসায় গিয়ে কিন্তু মাস্ট প্র্যাকটিস করবেন, নয়তো শুধু আমারই কোড করা হবে, আপনারা যারা দেখতেছেন তাদের কিছু হবে না। হ্যাঁ, তো প্রথমে গত ক্লাসে আমি ডিস্ট্রাকচারিং দেখাইছিলাম হালকা, তাই না? এটা একটা অ্যারে ডিস্ট্রাকচারিং হবে। হ্যাঁ, যে আমি কিছু নিয়ে আসতে চাচ্ছি ভাইনা বা কোনো জায়গা থেকে, কোনো একটা অন্য একটা অ্যারে থেকে কিছু নিয়ে আসতে চাচ্ছি। স্যার তো হ্যাঁ বল। এখানে যে এই যে সেট মানে কাউন্ট দিয়ে পরে সেট দিয়ে যে কাউন্ট ইউজ করতে সেটা লেখার জন্য অনেকে বেশিরভাগ সময় সেট ইউজ করে। তো সেট ডাটা, সেট কাউন্ট বা সেটের পরে যে কোনো একটা নেম ইউজ করে মানে ডিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে আসলে সেট দেয়া কি মানে ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না, কিন্তু পৃথিবীর সবাই করে তাই আমরাও কোনো সমস্যা নেই, কিন্তু এটা ম্যান্ডেটরি না। এটা তো ডিস্ট্রাকচারিং করতেছে, তার মানে দ্বিতীয় ভ্যালুতে ওটা অ্যারে দ্বিতীয় মানটাই তো আসবে, অন্য কিছু তো আসবে না। এখানে আপনি যেই নাম দেন আর দিতে ভ্যালুটা দেয় আমি যদি অন্য আরেকটা নাম দিলে তার সমস্যা সমস্যা নেই, সমস্যা নেই। তাহলে আমি একটা প্রথমে একটা কি কি করতে পারি, কাউন্টারই বানাই, ঠিক আছে? কাউন্টারই বানাই, প্রথমে একটা অ্যারে নিচ্ছি, অ্যারে না সরি, প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম হচ্ছে কি কাউন্ট। দ্বিতীয় ভ্যালুটার নাম কি দিলাম? সেট কাউন্ট। সেট কাউন্ট না লিখে আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই, কারণ ওর সময় সময় ডান্স পাজে যে আছে সে কি একটা অ্যারে, সে যেটা রিটার্ন দেবে সেটা অ্যারে। তো অ্যারের দ্বিতীয় ভ্যালুটা এটা দ্বিতীয় জায়গাতে বসবে, তাহলে এখানে আপনি যেই নাম দেন সমস্যা নেই, ওইখানে আসবে। খালি নামের নিয়মটা ফলো করে দিবেন, যে শুরুতে নাম্বার দেওয়া যায় না, স্পেশাল ক্যারেক্টার, সবাই যাতে কাজ বুঝতে সুবিধা হয়। ভিন্ন নাম দেখলে কাজ বুঝতে অসুবিধা হইতে পারে। এখন যদি আমি একটা বেস্ট প্র্যাকটিসের মতো হয় না যে এটা ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে বা এই ব্যাপারটা সেটটা ইন্ডাস্ট্রি এটা বেশি ইউজ হয়। এটা হচ্ছে কি আপনি যদি নিচে হুট করে জিএসএক্স এর মধ্যে দেখি যে সেট কাউন্ট বা সেট কিছু, তখন আমি বুঝবো হ্যাঁ এটা ইউজ স্টেট থেকে আসছে একটা ফাংশন, কাজটা বুঝতে যা সুবিধা হয়, কিছু না। আচ্ছা, এইখানে আমি দিয়ে দিই ইউজ স্টেট। ইউজ স্টেটকে ফাংশনটা স্যার কিসের? এটা একটা হুক বলে, অ্যাকচুয়ালি এটাকে হুক বলে, এটা ওয়ান কাইন্ড অফ ফাংশনই বলতে পারেন, বিল্ট ইন রিয়াক্ট তৈরি করে রাখছে, আমি তৈরি করি নাই। এখানে রিয়াক্ট এসটা বড় হাতের দিচ্ছে, আমাকে বড় হাতেরই দিতে হবে, উপায় নেই। ফাংশনটার কাজটা কি স্যার মূলত? এই রিয়াক্টের এক একটা হুকের এক একটা কাজ। ইউজ স্টেটের কাজটা বললাম কি, এটা একটা ভেরিয়েবল মনে করেন কাউন্ট, এই কাউন্টের মানটা আমি লাইফ চেঞ্জ করব কোনো রকম রিলোড ছাড়া, রেন্ডারিং ছাড়া ওয়েবসাইট বারবার ওয়েবসাইট বারবার রিলোড হবে না কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা সার্ভার থেকেও যেখান থেকে ডাটাটা আসুক এটা ইম্পোর্ট করতে হবে, কষ্ট করে ইম্পোর্ট না লিখে কি করব, এই যে ইয়ের পরে কার্সর নিব, নিয়ে কিসে কন্ট্রোল স্পেস, এই যে আসছে ইউজ স্টেট, পাশে কি লেখা আসছে, রিয়াক্ট লেখা আসছে, এটা মাউস দিয়ে ক্লিক করতে পারি, অথবা এটা নীল হয়ে আছে, তাই না? তার মানে এইটাই সিলেক্ট অবস্থায় আছে, ইন্টার দিলাম, চলে আসলো। আচ্ছা, এখানে মাঝখানে হচ্ছে গিয়ে আমি একটা ভ্যালু দিয়ে দিলে ওইটাই কাউন্টের ভিতরে ডিফল্ট ভ্যালু হিসেবে যাবে। মনে করেন যদি মাঝখানে আমি লিখি ঢাকা, এখন যদি আমি কাউন্ট ভেরিয়েবলটা কোথাও কল করি, কি লেখা আসবে? ঢাকা লেখা আসবে।
তো যেহেতু আমি এই যে কাউন্ট করব, একবার বাড়াবো একবার কমাবো, তাহলে আমি এখানে একটা রিজেক্ট একটা জিরো দিয়ে দিই, কাজ শেষ। তাহলে এখন যেখানে আমি কাউন্টকে কল করব আমাকে জিরো দিবে, দেখি জিরো দেয় কিনা। H1 নেন স্যার। H1 উপরেও তো H1 নিয়েছিলাম, সমস্যা নেই স্যার, আরেকটা নেন। আরে না, এসইও ফ্রেন্ডলি হয় না, কি যেন বলে, যখন আপনি রিয়েল লাইফে কাজ করবেন, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট যদি বানাইতে চান, মনে করেন হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, হোম পেজে একটার বেশি H1 দিবেন না, একটার কমও দিবেন না। এই গুগল এই জিনিসটা খেয়াল করে, H1 ট্যাগের ভিতরে কি লেখা আছে ও খেয়াল করে। দুইটা হইলে এটা আবার ওই যে আপনি কোডিং এ ভুল করলেন না, এসইও ফ্রেন্ডলি থেকে একটু সরে আসলেন। স্যার এই ব্যাপারগুলো হচ্ছে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার ওনাদের হ্যাঁ। দেখতে হয়। এটা যারা এসইও করে তাদের দেখতে হবে। স্যার এখন জিনিসটা হচ্ছে অনেকে বলতেছে স্যার রিঅ্যাক্ট এসইও ফ্রেন্ডলি, Friendly। কিন্তু নেক্সট যে সেটা স্যার হ্যাঁ। এটা আবার এসইও শুধু এসইও ফ্রেন্ডলি। তাহলে তো একটু যে করতে হবে কি আবার রিয়াক্ট শিখলে মনে করেন এখন নেক্সট স্যার জেস এর ব্যাপারটা অর্ধেক হচ্ছে শেখা হয়ে যায়। আমরা যে ই-কমার্স বানানোর উল্টো কথা না, ইনভেন্টরি বা অ্যাপ্লিকেশন টাইপের যে সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশনগুলো যদি ওয়েব বেসড যেগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভেন্টরি টাইপ, সেক্ষেত্রে তো স্যার এসইও প্রয়োজন হয়, কারণ ওটা তো স্যার একটা জায়গায় ইউজ যেমন একটা এসইও যাই করেন না কেন এসইও লাগে। আপনি একটা সফটওয়্যার কোটি টাকা দিয়ে বানাইলেন, ওটা এসইও করলেন না, টাকাটা তো মাটিতে ফেলাই দিলেন। তার মানে তো স্যার SaaS প্রোডাক্টগুলো যে বিক্রি হয় স্যার ওগুলা ওগুলা মার্কেটিং করে না, মার্কেটিং মার্কেটিং করে মার্কেটিং করে করতে হয়। এসইও তো একটা মার্কেটিং এর অংশ। অনেক পার্ট আইটি সেক্টরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাকে এটার ভিতরে কাকে কল করছি, কাউন্টকে কল করছি। ও যেটা বলতেছিলাম H1 ট্যাগ একটা পেজে একটা থাকে, এটা মনে রাখেন। অ্যাবাউট পেজে একটা থাকবে, কন্ট্যাক্ট পেজে একটা, আবার যদি না দেন তাহলে এটা খারাপ হয়। এটা কোডিং এর জন্য বলতেছি না, এটা এসইও এর জন্য বলতেছি। হ্যাঁ, এটা একটা রুলস। H2 ট্যাগ থাকা লাগে কয়েকটা, H3 ট্যাগ থাকা লাগে। এটা আমি অত ভালো বলতে পারবো না, যারা এসইও করে তারা ভালো পারবে। কিন্তু এই যে আমি ক্লায়েন্টের সাথে কাজ করছি তো এরকম করা লাগছে আমার, যে একটা পেজে খুঁজে খুঁজে বের করে লেখা লাগছে কোন পেজে H1 ট্যাগ নাই, সেখানে সেগুলো অ্যাড করে দেওয়া লাগছে। কোন পেজে আপনার হচ্ছে গিয়ে বেশি H1 ট্যাগ পড়ে গেছে, সেটা ডিজাইন চেঞ্জ করে দেওয়া লাগছে। হ্যাঁ, এরকম কাজ করা লাগছে। তো যাই হোক, উনি এখানে H1 বলছে, আমি যদি কোডিং এর ক্ষেত্রে দেখি কোনো এরর নাই, সমস্যা নেই, কাজ করবে। এটা জাস্ট এসইও ফ্রেন্ডলি, যে এটা আমাকে মূল একটা টেক্সট মিন করতেছে। হ্যাঁ, তো এটা দিয়ে দিই, কারণ হচ্ছে কি আমার টেলউইন সিএসএস আমি H1 লিখলে যেরকমই আসবে, H2 লিখলেও সেরকমই আসবে। এইখানে আমাকে ক্লাস লিখে টেক্সটের সাইজটা চেঞ্জ করে দিতে হবে। দিয়ে দিই টেক্সট টু এক্সেল, বড় হয়েছে টেক্সটটা, দেখি না তো। আচ্ছা, এই কম্পোনেন্ট এটা এখানে আসবে কোন দুঃখে, আসার কথা তো, তাই না? read more, hello world, count, hello world এর নিচে আসার কথা না? আরে রিলোড দেওয়া লাগলো কেন আমার? সার্ভার কি বন্ধ? না বন্ধ তো না, কি হইলো? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এই যে এখানে একটা লাল সিগন্যাল দেখাচ্ছে, এটা কিছু না, ইগনোর করেন। এটা কেন? এই যে সেট কাউন্ট যেটা, সেটা আমি কল করেছি ঠিকই, কিন্তু ইউজ করা হয় নাই। এন্ড সেট কাউন্টটা কি কাজে ইউজ হয়? এই ফাংশন কল করে বলেন, এই ফাংশনটা কল করে এই ভেরিয়েবলের ডাটাটা আমি কি করতে পারবো? স্যার ব্যাপারটা হচ্ছে কি, ইনস্টেডে আমরা যে ভ্যালুটা দিব হ্যাঁ। ওই ডাটাটা স্যার HTML ফাইলের মধ্যে কোনো প্রকার ছাড়া রিলোড ছাড়া অ্যাড করে দিবে। এর জন্যই তো ইউজ করতেছি। ইউজ স্টেট করতেছে, লোডিং যেমন দিবে না পেজটা, কিন্তু ডাটাটা চেঞ্জ হবে। চেঞ্জ হবে। যেমন এখানে জিরো অ্যাড করছি, তাই না? জিরোর আগে পরে কিছু অ্যাড করে দিই, এটা না হয় একটা ডিভের মধ্যে নিয়ে নিই, তাই না? ডিভের মধ্যে একটা ক্লাস নেই, ক্লাস নিয়ে কি ফ্লেক্স দিয়ে দেবো এটা? হ্যাঁ স্যার। তাহলে কি এক লাইনে চলে যাবে নাকি? Yes, sir. বর্ডার Flex দুটো, করবো। বাটন দুটো একসাথে কাজ করি নাকি? ক্লাস নেম নিয়ে কি বলে একটা বর্ডার দিই, কোনাগুলা কি রাউন্ডেড দিয়ে দিই? স্যার বর্ডার 2 হবে না, আমরা একটা ভ্যালু শুধু বর্ডার না দিলে, বর্ডার দিলে কাজ করবে। বর্ডার 1 2 3 পিএক্স দিয়ে দিই একটা, তাই না? প্যাডিং ডানে বায় কত? 3 দিলে কত আসবে বলতে পারেন? স্যার এখানে তো শো করার কথা স্যার।
শো করার কথা, আমরা কি বলছি 4 দিয়ে গুণ করতে বলছি, 4 দিয়ে তাহলে এর 12 আসবে। px 3 4 12 x অক্ষ বরাবর 12 পিক্সেল। আচ্ছা তার গ্যাপ দিয়ে দেন বা লাগতে দেন। প্যারেন্টে দিয়ে দিই গ্যাপ, তাই না? তো 16 পিক্সেল না স্যার 16 পিক্সেল হয় না আর গ্যাপ 3 দিলাম, কত আসবে, কত গ্যাপ পাবে? 12 আসবে স্যার। 12 আসবে, তাহলে গ্যাপ পড়লো। ওকে নাইস, কার্সর পাইনি তাই না? একটু কার্সর দিয়ে দিই কার্সর পয়েন্টটা। পয়েন্টার কার্সর পয়েন্টার। মাউস উপরে নিলে কাজ হচ্ছে? ওকে, তো হোভারও করা যায়, জানেন কি? হোভার লিখলাম, কোলন দিলাম। এখানে আপনাদের মধ্যে টেলউইন আগে থেকে পারেন কে কে? মোশাররফ স্যার স্যার। আমি রিসেন্টলি কাজ করা একজনই না স্যার আমি করছি। করছেন? রিসেন্টলি আমি একটু করতে এখানে। ও, যারা পারেন বাকিদের হেল্প করেন। বিজি কি গ্রে দিয়ে দেব? মনে করেন হোভার হলে ব্যাকগ্রাউন্ড, স্যার গ্রেটা কমাই দেন তার মনে করেন ব্ল্যাক করে দেন, কালার হোয়াইট করে দেন, তাহলে সুন্দর হবে। যেটা হচ্ছে কি আপনার কি বলে বাড়বে, ইনক্রিমেন্ট হবে, সেটা গ্রিন দিয়ে দিই। হ্যাঁ, বিজি গ্রিন 500 দিয়ে দিই। হ্যাঁ চলে। আর যেটা কমবে সেটাই বলি হোভার হলে বিজি রেড 500 দিয়ে দিই। হ্যাঁ, এই যে বিজি রেড 500 এরকম কিছু দিয়ে দিলাম। আচ্ছা দেখি হোভারে কাজ হচ্ছে। টেক্সট কি সাদা করে দিব হোভারে? DPG দিয়ে দেন। স্যার দিতে পারি। হোভার হলে টেক্সট হোয়াইট হবে হ্যাঁ, তাহলে কি লিখবো? HOVER হোভার, তারপর লিখবো কোলন, হলে কি হবে? TXT টেক্সট হোয়াইট। মাউস উপরে নিলে টেক্সটটা হোয়াইট হয়ে যাচ্ছে। এবার ক্লিক করলে কাজ করবে? করবে না। কেন করবে না? কারণ এখানে ক্লিক ইভেন্ট নাই, অন ক্লিক দেই নেই। তাহলে ওয়ান ক্লিক এটা রিঅ্যাক্টের ইভেন্ট। হ্যাঁ, সিটা বড় হাতের হবে। জাভাস্ক্রিপ্ট অন ক্লিক লিখলে সি বড় হাতের দেওয়া লাগে? স্যার ছোট হাতে দিলে হয়, তাই না? কনফিউজিং জাভাস্ক্রিপ্ট ওটা আসছে স্যার এগুলো একটু বলবো সেম অন আচ্ছা, ক্লিকে, সিটা অন ছোট ক্লিকে হাতের ইয়া ছোট হাত। ছোট হাতের, হাতের স্যার সিটা ছোট হাতের। সিটা ছোট। ছোট হাতের হয় স্যার অন ক্লিক অন স্যার এই যে ব্যাপারগুলো স্যার এগুলো স্যার কি করবো স্যার মানে এই যে ছোট হাতের বড় হাতের যে কাজ করতে এইটা হবে। যেরকম সেই রকমই লিখতে হবে। জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ, কিচ্ছু করার নেই। যখন দেখবেন ক্লিক করলে কাজ করতেছে না তখন বুঝবেন ভুল। এইখানে এসে বসে অন ক্লিক আর কনসোল লগে খেয়াল রাখবেন। তো অভ্যাস করা লাগবে না। হ্যাঁ, একটু অভ্যাস করা লাগবে। একটু কনসোল লগে খেয়াল রাখবেন। কনসোল লগে খেয়াল মনে করেন Documentation করতে থাকবো, হ্যাঁ। দেখা যায় এরকমও গেছে যে স্টুডেন্টকে বলছি নিজের ইরোর নিজে ধরেন, ঘন্টা খানিক চলে গেছে, ধরতে পারে না, গিয়ে জাস্ট কনসোল লগে উকি মারছে, ইরোর কোথায় সুন্দর মতো বের হয়ে আসে। কনসোল লগটা খেয়াল রেখেন পারে। আচ্ছা, অন ক্লিকে কি হবে? আমার এই ফাংশনটাকে কল করতে হবে সেট কাউন্ট, তাই না? কি করা যায়? এখানে একটা ইয়া নিতে হবে, কলব্যাক ফাংশন নিতে হবে। আপনার কি অ্যারো ফাংশন চিনেন? জি স্যার। আচ্ছা, তাহলে অন ক্লিকের মধ্যে সরাসরি আমি সেট কাউন্ট দিতে পারবো না, দিলে শর্ত আছে, একটু দেখে নেন, অনেকে এটা ভুল করতে পারে। আমি যদি সরাসরি সেট কাউন্ট দিই তাহলে প্যারেনথিসিস দিতে পারবো না। হ্যাঁ, এই প্যারেনথিসিস যদি না দিতে পারি আমি প্যারামিটার দিতে পারবো না, কিন্তু আমার এখানে তো প্যারামিটার ইউজ করা লাগবে। সেই জন্য এটাকে কি করতে হবে? এটাকে আরেকটা ফাংশন দিয়ে আমাকে র্যাপ করতে হবে। সেই জন্য আমি জাস্ট ওই যে শর্টকাটে মানে দিই, চলে গেছে না, আরেকটা ফাংশনের মধ্যে চলে গেছে না, অ্যারো ফাংশনের মধ্যে চলে গেছে। এখন হচ্ছে সেট কাউন্টের মধ্যে আমি কি করতে চাচ্ছি? এই কাউন্টের মান 1 বাড়ায় দিতে চাচ্ছি। 1 দিয়ে দেন। কাউন্ট প্লাস প্লাস কাউন্ট প্লাস 1। কাউন্ট প্লাস 1, এটা বেটার। হ্যাঁ, কাউন্ট প্লাস 1 দিলে যা হবে নতুন যে মানটা হবে। হ্যাঁ একই কাজে হবে। কাউন্ট প্লাস প্লাস মানে কি? কাউন্টের মান যোগ করে কাউন্টের মধ্যে অ্যাসাইন করো। আর এই সেট কাউন্টটা কি করতেছে? নতুন যে ভ্যালুটা আসছে ও কিন্তু এক কাউন্টের মধ্যে অ্যাসাইনই করে দিচ্ছে সেট কাউন্টটা। আচ্ছা আসেন, আমি যদি এটা বাড়াই দিই, বাড়তেছে না? জি। বাড়তেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাউন্ট প্লাস প্লাস। স্যার একই কাজ করার কথা না স্যার? তার মানে কি? মানে যে কাজটা আমি বলছি সেট কাউন্টকে, এখানে আমি নিজেই করে দিচ্ছি সেই কাজটা। বুঝাতে পারছি? যদিও লাল সিগন্যাল দিচ্ছে এবং ক্লিক করলে কাজ করতেছে না। কারণ কি? এই কাউন্ট প্লাস প্লাস মানে কি? কাউন্টের মান 1 বাড়ায় দাও, তাই না? আর সেট কাউন্ট কি করতেছে? কাউন্টের নতুন মান সেট করে দিচ্ছে। তাহলে কাউন্টের মান আমি এখানে আবার কি ভুল করে কি দিয়ে দিছি বলেন তো?
কনস্ট্যান্ট দিয়ে দিছি, কনস্ট্যান্টের মান চেঞ্জ হয়, না না স্যার স্যার চেঞ্জ অ্যাসাইনও করা যায় না ডিক্লেয়ারও করা এর যায় জন্য যেটা করতে পারি ওই যে ওইটাই করে দিই, কাউন্ট প্লাস 1 দিয়ে দিই। তাহলে কিন্তু স্যার আমরা নতুন যদি যে এটা লেট নিই তাহলে তো স্যার করা যাবে। লেট নিলে, হ্যাঁ লেট নিলে সমস্যা কম হবে। তখন কিন্তু ওই যে ওই কাজটা যে কাউন্টের যে কাজটা, হ্যাঁ তাহলে এটা কাউন্ট প্লাস লাগবে স্যার। আমি নিজেই করে দিচ্ছি। না এক না, করে এক পারবে। করে এখন পারবে স্যার, দেখেন সেম কাজ হচ্ছে। হুম, কিন্তু এই যে এই সেট কাউন্ট একটা কাজ করতেছে, কাউন্ট প্লাস প্লাস এই যে দুইবার টিপ দেওয়া লাগতেছে, কিন্তু একবার দিলাম দুইবার দিলাম তারপর কাজ হচ্ছে, একবার দিলাম দুইবার দিলাম, তার কি ইনক্রিমেন্ট আগে দিয়ে দেবো এরকম বলতেছেন? হ্যাঁ স্যার আগে দিয়ে দেন। আগে প্লাস 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 কাউন্ট প্লাস প্লাস কাউন্ট, হ্যাঁ এটা করা যেতে পারে, এটা কাজ করতেছে। মানে সাইন কাউন্টটা প্লাস প্লাস পরে দিলে সেটা হচ্ছে না, তাহলে প্লাস প্লাস পরে দিলে কি হচ্ছে? ও প্রথমে- সেট কাউন্ট একটা কাজ করতেছে, সে কি করতেছে কাউন্টের মানটা চেঞ্জ করতেছে, কাউন্টের মানটা কত পাইতেছে, আগে কাউন্টের মান যত ছিল তত, তারপরে সে এক যোগ মানে করতেছে, স্যার জিনিসটা আলটিমেটলি আগে স্টোর করতেছে পরে সেট করতেছে। পরে ইয়া করতেছে। এর জন্য আমার এখানে বাড়ানোর জন্য তখন কয়বার টিপ দেওয়া লাগতেছে? দুইবার, পরেরটা আমি পাইতেছি। আর প্লাস প্লাস দিলে কি হবে, জিনিসটা আগে করতেছে, আগে সেট করতেছে পরে হচ্ছে কি রেজিস্টার করতেছে। কিন্তু আমার কাউন্টের মান ধরার দরকার নেই, আমি সেট কাউন্টে কাউন্টের মান চেঞ্জ করে দেবো, হ্যাঁ এটাই বেটার। তখন এটা কনস্ট্যান্ট দিলেও আমার কোনো প্রবলেম নাই। তাহলে সেট কাউন্টে কাউন্টের মান চেঞ্জ করে দিলে কাউন্ট প্লাস 1, তাহলে দেখে নিলেন আপনি, জেনে নিলেন, ভালো হয়েছে তাই জিনিসটা, তাই না? এইভাবে করা গেল, কিন্তু ওই যে প্লাস প্লাসটা পরে দিয়ে না দিলে তখন আগে প্লাস ইকুয়াল টু 1, এই কোডের মানেটা কি? এই কোডের মানে হচ্ছে ওইটাই কাউন্টের ভিতরে নতুন করে মান অ্যাসাইন করতেছি, তখন আবার ওই যে কনস্ট্যান্ট দিয়ে রাখছি উপরে, ও বাধার সৃষ্টি করে, তখন ওইখানে আবার লেট দিয়ে কাজ করা লাগবে, এই আর কি। তো স্যার ইয়ে 6 এ আসছে না স্যার? কোনটা? এই যে কনস্ট্যান্টটা ES6 আসছে, ডিক্রিমেন্টটা করে ফেলবো এখানে। কনস্ট্যান্ট কোন দুঃখে আনতেছি, অন ক্লিক, অন ক্লিক সমান সমান কার্লি ব্রেসেস কেন দিছি বলতে পারেন? যাতে আমরা নর্মাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, তাই না, JSX এর মধ্যে। আচ্ছা, সেট কাউন্ট কি করছে, কাউন্টের বর্তমান যে মান আছে সেটা থেকে এক বিয়োগ করো, এক বিয়োগ করলে একটা মান পাবো, সেই মানটা কে করবে, সেট কাউন্ট নিয়ে কাউন্টের মধ্যে অ্যাসাইন করবে। আমি কিছু কাউন্ট ধরতেছি না, এখানে কি কাজটা করতেছে, সেট কাউন্টকে দিয়ে করাইতেছি। তাহলে আমি যখন এটা দিব প্লাস দিলাম তখন বাড়লো, মাইনাস দিলাম কমতেছে, কবে এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল না স্যার, যখন মাইনাস মানে 0 হয়ে যাবে তখন হচ্ছে আর যেন না হ্যাঁ সব করা যায়। আমি নেগেটিভ দেখতে আমি নেগেটিভ দেখলাম হুম। চালাচ্ছি। কাউন্ট সমান সমান যদি কি হয়, 0 হয়, কোশ্চেন করলাম ঘটনা কি সত্যি, তাহলে তুমি জিরো রিটার্ন করো, নয়তো কাউন্ট থেকে এক বিয়োগ করো। টার্নারি অপারেটর তো চিনেন নাকি? Yes, স্যার, ওটা এই ফিল্ডসের মতো স্যার। হ্যাঁ এটা টার্নার এটা বলটা টার্নারি অপারেটর এটা চিনেন তো? এক লাইনে যদি কোনো লজিক হয় তখন এটা বেসিক্যালি তখন এটা ইউজ হয়, এটাকে বলে জাভাস্ক্রিপ্ট শর্ট হ্যান্ড। জাভাস্ক্রিপ্টের কিছু শর্ট হ্যান্ড আছে, যেমন এটা তো অ্যারো ফাংশন। টার্নারি অপারেটরের ভিতরে টার্নারি অপারেটর লিখতে না পারি। এক লাইন স্যার টার্নারি অপারেটরের ভিতরে করা হ্যাঁ, যায়, হবে। করা যায়। হয় ওই যে ইফ এলস, আবার এলস এর ভিতরে আবার ইফ এলস করা যায় না, স্যার এটা ওইটা তো নেস্টেড হয়ে যাচ্ছে না দিন শেষে নেস্টেড হয়ে যাচ্ছে। স্যার নেস্টেড কি করা যায় এটা তো স্যার জানা মতে এক লাইনের জন্য স্যার টার্নার এটি ইউজ প্রথমে আমি অনেক আগে চেষ্টা করছিলাম, পারি নাই, পরে পারছিলাম, যতদূর মনে করে পারছিলাম। তারপরও যদি সন্দেহ থাকে ইয়াতে ইউজ করি, চলেন অনলাইনে ইউজ করি। নাম কি জানো? প্রোগ্রামিস, প্রোগ্রামিং রান JS অনলাইন। তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টার্নার এটা অপারেটর ইউজ করা যায় হ্যাঁ পিরিয়ডটা তো আছে মোটামুটি। আমি আবার মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, তো জাভা স্ক্রিপ্টে এটা ইউজ করছি নাকি এটা আমার মনে নেই, তবে যতদূর মনে করছি করছি, তারপরে দেখি। প্রথমে একটা ভেরিয়েবল নেই, পাইথনে সম্ভবত করা যায় অন্যান্য ল্যাঙ্গুয়েজে x সমান সমান মনে করেন 5 দিলাম, জাস্ট সত্য দেওয়ার জন্য। হ্যাঁ, এবার টার্নারি ইউজ করতেছি, যদি x বড় হয়
10-এর থেকে, এটা ফলস না? তাহলে ইউজ করো হাহা, নয়তো ইউজ করো ওহো। আচ্ছা, নয়তো নাই, নাল। নীল কেন নাল? আর ও তো কিছু রিটার্ন করে টার্নারি অপারেটর, তাই না? রিটার্ন যেটা করে সেটা আমি না হয় একটা অ্যান্সারের মধ্যে রেখে দিই। অ্যান্সার নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে রেখে দিলাম কনসোল লগে। আমি স্যার এটাও তো করতে পারতেন, ডিরেক্ট কনসোল লগে ওই জিনিসটা করে দিতে, তো তাহলে তার ভেরিয়েবল স্টোর করা লাগতো। তখন কনসোল লগে বড় জিনিসটা লেখা লাগতো, এখন আপাতত ছোট জিনিসটা লিখতেছি। দিলাম রান, কি নাল আসছে, তাই না? নাল আসছে। আর আমি নালের জায়গায় বলতেছি হচ্ছে ভাই আরেকটা শর্ত দিচ্ছি। যদি স্যার নেস্টেড হয়ে যাচ্ছে না, সেটা কি কাজ করবে? যদি 5 হয় তাহলে হচ্ছে তুমি 3 অ্যাসাইন করে দাও, এরকম কিছু একটা হবে স্যার। সম্ভবত ব্র্যাকেটের মধ্যে হবে। নাল হয়। নালের ভিতরে দিয়ে দিলাম এক্স, এর বড় 10-এর থেকে তো একই কথা, এক্স ছোট 5-এর থেকে। এটা কি রান হবে বলেন? রান হওয়ার কথা না তো। তাহলে বললাম কাজ হইছে, নয়তো কি বলবো? কাজ হয়নি মনে করেন, বলে দিই। হ্যাঁ, কাজ হয়নি। দেখি আমার কাজ না হলে এটা নিয়ে আবার এআই কে দিব না, দেখি এআই কি বলে। আচ্ছা, কাজ হওয়ার কথা, যতদূর মনে হয় কাজ হওয়ার কথা। দেখি রান দিয়ে দিই, কাজ হয়নি। দেখছেন নেস্টেড হয়ে গেছে না জিনিসটা? খালি কি করছে, সেকেন্ড পার্টটা কি একটা আবার ব্র্যাকেটের, second করছে। আবার ব্র্যাকেটের মধ্যে নিছে। এখন ব্র্যাকেটটা কি প্রয়োজন? যতবার ইচ্ছা ততবার নেক্সট করা যায়। হ্যাঁ, নেক্সট তো করা যায়। নেস্টেড করা যায়। রিয়েল লাইফে যখন কাজ করবো আমরা, কাজগুলো কমপ্লেক্স এড়ায় চলবো না, যতটা ক্লিন কোড করা যায় বা এই ফিনিশ করা যায়। এইটা ইফ এলসে করতে গেলে কয় লাইন লাগতো? অনেক লাইন লেগে যেত, স্যার, এক লাইন হয়ে গেছে। ফার্স্ট একটা ইকুয়ালস লিখতেন, হ্যাঁ পরে ইফের মধ্যে কন্ডিশন চেক করে আবার ইকুয়ালস দিতে হতো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করা লাগতো। তো যাই হোক, টার্নারি নেস্টেড হয়, টার্নারি নেস্টেড হয়। আমি কিন্তু সত্যি কথা বলতে ঝামেলা অনেক আগে বলছি, ঝামেলা পড়ছিলাম যে নেস্টেড করতে গেছি হয় না, ভাবছিলাম বুঝি হয় না, তখন এআইও ছিল না। পরে খুঁজে বের করছি না, এটা করা যায়, নেস্টেড করা যায়, পাইথনে স্যার, কিন্তু নর্মালি ইউজ করে না। পাইথনে স্যার কম্প্রিহেনশন দিয়ে মানুষ এক লাইনে স্যার 20 লাইনে কোড করে দেয়। যত ছোট কোড করবেন তত ভালো। কমপ্লেক্স এড়ানোটাই ভালো। clean না code। না, ছোট কোড করতে গেলে একটু কমপ্লেক্স হয় তো, স্যার আমি কিন্তু মনে করেন ফাস্ট কাজ করাটা বেটার। হ্যাঁ, মানে কোন কোড পাইথনে তো এক লাইনে লুপ কন্ডিশন, নেস্টেড লুপ কন্ডিশন, নেস্টেড সব কিছু দেওয়া কম্প্রিহেনশন দিয়ে। এক লাইন এক লাইন কি হয়? কম্প্রিহেনশন এটা বলে। ক্ষমতার অপব্যবহার। আগে তো আমি তো পাইথন নিয়ে স্টুডেন্ট। আচ্ছা না না পাইথনে পাইথনে মান উঠতে দিয়ে যায়। পাইথন ভালো ল্যাঙ্গুয়েজ। আপনার কি বলে, মনে করেন আপনি একটা কোড করছেন, কাজ করতেছে, আমি আরেকটা কোড করছি, ওটাও কাজ করতেছে। আইটি ফার্ম কি দেখে, কার কোডটা তাড়াতাড়ি কাজ করে, রানটা তাড়াতাড়ি। টাইম কমপ্লেক্সিটি আর হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা তো স্যার খুব ইম্পর্টেন্ট না স্যার? হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কত তাড়াতাড়ির মধ্যে কত দ্রুত কাজটা করা যেতেছে। করা যাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটি এত বেশি লক্ষ্য করা যায়, কিন্তু স্যার টাইম কমপ্লেক্সিটি সবাই লক্ষ্য করতে চায়। স্যার এই ওয়েবসাইটে কাজ করার পর স্যার লোড ব্যালেন্সিং এর জন্য স্যার কাজগুলো কি স্যার আলাদা করা লাগে না এখানে? এখানে এই যে ডেভেলপার এখানেই কাজ করবে, লোড ব্যালেন্সিং এর জন্য আবার ডেভঅপস এর কিছু টপিকস আছে, সেই দিকে যাওয়া লাগে। আচ্ছা, এইটা কি বুঝছেন? ইউজ স্টেট কে কে বুঝেন নাই বলেন? কনটেক্সট এপিআই, ওইটাও একটা হুক বলতে পারেন রিঅ্যাক্টের। এই যে আমরা স্টেট যেটা ম্যানেজ করতেছি, এটা কি এই পার্টিকুলার কম্পোনেন্টের জন্য। এইটা আমি আরেকটা কি বলে কম্পোনেন্ট খুললাম, সেখানে পাস করতে পারবো, সমস্যা নেই। চাইল্ড কম্পোনেন্ট খুলে সেটা পাস করতে পারবো, আবার চাইল্ড কম্পোনেন্ট খুলে তার ভিতরে পাস করতে পারবো। প্যারেন্ট কম্পোনেন্টে পাস করতে পারবো না, চাইল্ড কম্পোনেন্টে পাস করতে পারবো। আর এই লিস্টের বাহিরে যদি অন্য কোনো কম্পোনেন্ট থাকে, ওখানে তো যাবে না জিনিসটা। এই যে এই ভেরিয়েবলগুলো, এই যে এই
যেগুলো তৈরি করছি। গতকালকে যে আমরা কম্পোনেন্ট খুলে প্রপস পাস করছি না, ওই প্রপসে কিন্তু যেগুলো পাস করা যায়, এগুলো পাস করে অন্য কম্পোনেন্টে নিয়েও আমরা এটা কাজ করতে পারি। কিন্তু যখন আমার কম্পোনেন্ট অনেক বড় হয়ে যাবে, রিয়েল লাইফে যখন কাজ করতে যাবো, এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার বানাবো, তখন তো মুশকিল হয়ে যাবে প্রত্যেকটায় পাস করে 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 তারপরে একদম নিচে গিয়ে আমি হুক ইউজ করব। মনে করেন ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছে, এখন কার্ট, এটা তো সব পেজেই থাকে মোটামুটি, প্রত্যেক পেজের উপরে একটা কার্ট আইকন থাকবে, যেই পেজে থাকুন কেন সে তার কার্টের আইকনের সব কিছু দেখতে পারবে। আপনি কার্টের আপনি লিস্টে রাখলেন ইউজ স্টেটের মধ্যে, আর সব পেজে পেজে গিয়ে ইউজ স্টেট দেবেন, এটা একটা মুশকিল না? তো সেই ক্ষেত্রে ওভারঅল অ্যাপসের উপর ভিত্তি করে আপনি এটাকে স্টেট বলে, কন্টেক্সট এপিআই, এটা স্টেট ম্যানেজমেন্টের জন্য যে টোটাল অ্যাপসটা আমি একটা সার্টেন কেন্দ্রের জায়গায় বসে আমি জিনিসটা কাজ করতেছি। যেমন এটা আমি খুব একটা ইউজ করি না কন্টেক্সট এপি, আমি এই জায়গায় ইউজ করি হচ্ছে রিডাক্স। রিডাক্স ইউজ করে কাজ করি, এটা একটা আলাদা ফ্রেমওয়ার্ক যেটা কি কাজ করে, রিয়াক্টের সাথে বসে আমার টোটাল জিনিসটা স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম আর কি করে স্টেটটা ঠিক করে দেয়। ইউজার লগ ইন করছে নাকি লগ ইন করা নাই, এর উপর ডিপেন্ড করে কিন্তু ওয়েবসাইটে অনেক চেঞ্জ হয়, তাই না? আপনি হয়তো ওয়েবসাইটে ঢুকতেই দিবেন না, অথবা ঢুকতে দিচ্ছেন সে শুধু প্রোডাক্ট দেখতে পারবে, অর্ডার করতে পারবে না, এরকম করতে পারেন। অথবা ইউজার অর্ডার করলে তার অর্ডারের হিস্ট্রি পাবে, যদি কেউ রেজিস্ট্রেশন না করে অর্ডার করে তাহলে তার অর্ডারের হিস্ট্রি হয়তো সে লগ ইন দিতে করতে পারবে না, কই পাবে, অনেক কাজ ডিপেন্ড করে। তাহলে এই কাজগুলো কি টোটাল অ্যাপ্লিকেশনের উপর একটা এফেক্ট ফেলেছে, তাই না? এই ক্ষেত্রে ইউজ স্টেটের মতো ছোট জিনিস দিয়ে কাজ হবে না, ইউজ স্টেট শুধু এই কম্পোনেন্টে কাজ করে। সেই ক্ষেত্রে আপনি ওই যে রিঅ্যাক্টরের যে কনটেক্সট এপিআই যেটা বললেন সেটা ইউজ করতে পারেন, অথবা আমি ইউজ করি রিডাক্স, সেটা ইউজ করতে পারেন, আবার অথবা নতুন একটা খুব পপুলার হচ্ছে জুস্টেন নামে, সেটা ইউজ করতে পারেন। এগুলো দিয়ে কাজ করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইউজ স্টেট। আমার আজকে প্ল্যান ছিল আরেকটা হুক দেখাবো, সেটা হচ্ছে ইউজ এফেক্ট। এটা বলেন কি কাজে ইউজ হয়, যারা আগে করছেন একটু বলেন শুনি, সমস্যা নেই, কি আইডিয়া বলেন। ইউজ এফেক্ট কি কাজে বলেন? স্যার ইউজ এফেক্ট হচ্ছে যদি কোনো স্টেট না দেওয়া হয় আর্গুমেন্ট হিসেবে, তাইলে হচ্ছে আপনার প্রতি একবারে ওয়েবসাইটটা লোড হওয়ার সাথে সাথে একবার রান হবে, আর যদি আপনি কোনো স্টেট দিয়ে দেন তাহলে ওই স্টেটটা চেঞ্জ হলে তখন নাইস আবার নাইস। মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমে যেটা বলেন যে ওয়েবসাইটটা লোড হওয়ার সাথে সাথে ও একটা কোড রান করে দেবে, যে কোডটা ছাড়া হয়তো আমার ওই কম্পোনেন্টটা লোড হওয়া ঠিক হবে না। মনে করেন আপনি কোথাও ঢুকছেন যেখানে হয়তো কোনো একটা লিস্ট দেখাচ্ছে, স্টুডেন্টের লিস্ট, যেটা ব্যাকএন্ড থেকে লোড হয়ে আসতে হবে, ফেচ করে আনতে হবে, কিন্তু ওইটা লোড ছাড়া তো ওই কম্পোনেন্ট রানই হবে না। তো যেহেতু লোডিং এর কাজটা সবার প্রথমে রান হইতেই হবে, তখন সেটা আপনি ইউজ এফেক্টের মধ্যে ফেলে দিলেন। আবার মনে করেন ডাটা ওই পেজে আপনি আপডেট করছেন, যেন আবার নতুন করে লোড হইতে হবে না, তখন ইউজ এফেক্টের মধ্যে আপনি ওই যে ইউজ স্টেটের কোনো একটা ভেরিয়েবল দিয়ে দিবেন, যখনই ডাটা চেঞ্জ হবে ও আবার নতুন করে ফেচ করে নিয়ে আসতে পারবে, যাতে আপনার ওই যে এরকম রিয়েল লাইফে যেটা হয় যে আপনি ডাটা আপডেট করলেন, ওয়েবসাইটে রিঅ্যাক্টের ডাটা চেঞ্জ হইলো না, কারণ কি রিঅ্যাক্ট তো নর্মালি রিলোড ছাড়া কাজ করে। রিঅ্যাক্টের মূল বৈশিষ্ট্য এটা, এক পেজ থেকে আরেক পেজে যাবেন, লোড হবে না, ও ভেতরে ভেতরে চেঞ্জ করে ফেলবে সব কিছু। তো আপনি ডাটা আপডেট করলেন, মনে করেন আপনি অ্যাডমিন, একটা প্রোডাক্টের ডাটা হোক বা যে কোনো ডাটা আপডেট করলেন, তো ব্যাকএন্ড থেকে আবার নতুন করে ফেচ করে আনতে হবে না, বা যাই হোক ওই পার্টিকুলার ডাটাটা চেঞ্জ করে আনতে হবে। তো ওইটা আপনি ইউজ এফেক্ট যেটা বললেন যে দ্বিতীয়বার, কি বললেন দ্বিতীয়টা, স্টেট চেঞ্জ হলে তখন আবার যখন নতুন করে কোডটা রান করে নিয়ে আসবে। অনেকে হয়তো বুঝতেছেন না, যাই হোক কাজ করলে আস্তে আস্তে বুঝবেন। আমি সিম্পলি দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এটা একটা কি হুক, কার হুক, রিঅ্যাক্টের হুক, ইউজ এফেক্ট। ইউজ কনটেক্সট, ওই যে কনটেক্সট এপে যেটা বললো সেটা রিঅ্যাক্টের হোক, ওইটা থাক, আমরা না হয় ইয়ার দেখবো না, রিডাক্স দেখবো না, দেখা যাবে ওই ডকুমেন্টেশনে যা আছে ওইটা দেখাবো না। রিল্যাক্স তো কঠিন স্যার, হ্যাঁ, শর্ট টাইমের মধ্যে স্যার শর্ট সমস্যা নেই টাইমে স্যার, শেষ করা যাবে আপনি না। যতটা ভয়ঙ্কর বয়লার প্লেট। হ্যাঁ, কথা ঠিক, আমরা সেই ফাংশন অনেকে ভয় পেতে পারে কথা। না স্যার, বলতে হবে সবাই ব্যাপারটা হচ্ছে শর্ট টাইমের মধ্যে স্যার। হ্যাঁ হ্যাঁ, লেন্দি, রিডাক্স যে কোর্সটা স্যার লেন্দি। এইসব করতে গেলে স্যার 6 মাস 7 মাস মিনিমাম সময় করা লাগে। আচ্ছা, ইউজ এফেক্টের মধ্যে শুরুতেই যেটা করি একটা কলব্যাক ফাংশন দিয়ে দিই। হ্যাঁ,
কলব্যাক ফাংশন দিয়ে আমি হচ্ছে গিয়ে কি করে দিই, এই পেজটা লোড হয়ে গেলে বলে দিয়ে হচ্ছে কি আমার এটা কনসোল লগ, এআই দিচ্ছে কনসোল লগ, এটাই মন চাইতেছে করি। কনসোল লগের ভিতরে আমি বলে দিই যে হ্যালো ওয়ার্ল্ড এরকম কিছু লিখে দিই, WORLD। এই ফাংশনটা তাহলে আমার কখনো কল করা লাগবে না, অটোমেটিক রান হয়ে যাবে। আর এটা অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট হয়েছে উপরে, এই যে হয়েছে কিন্তু দেখছেন, ইম্পোর্ট ইউজ এফেক্ট ফ্রম রিয়াক্ট। আচ্ছা, এইটার ভেতরে আমি এই যে কলব্যাক ফাংশন দিয়েছি, এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে একটা এমটি অ্যারে না দিলেও চলে, আমি এই যে এই কাউন্টটাকে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? অথবা আমি এখানে করি হ্যালো ওয়ার্ল্ড কমা দিয়ে কাউন্ট দিয়ে দিই। তো চাইলে তো এখানে ফাংশনও রাখা যায়। হ্যাঁ, এখানেও করা যায়। অ্যারো ফাংশন তাহলে আমি যদি একটু কনসোল লাগে যাই, কিছু রান হয়েছে, আমার এত এরর কেন দিচ্ছে? আচ্ছা, আগের এরর ছিল হয়তো। হ্যালো ওয়ার্ল্ড দুইবার রান হয়ে গেছে, আমি এটা বাড়াই, আবার রান হয়েছে, কমাই, যতবার কমাই যতবার বাড়াই ওই হ্যালো ওয়ার্ল্ড ওই নাম্বারটা দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ইউজ এফেক্টকে বলছি তুমি নজর রাখো কার উপরে, কাউন্টের উপরে। ওর পরিবর্তন হলেই ও ওর ভেতরে কোড আবার রান করে দিবে। কাউন্ট ছাড়া অন্য কিছু যদি আমি দিই, অন্য কোনো স্টেট থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, সেটাও আমি এখানে পাস করে দিতে পারি কমা দিয়ে। তো ইউজ এফেক্টটা নরমালি রিয়েল লাইফে যদি বলেন কোথায় ইউজ হয়, ব্যাকএন্ড থেকে নরমালি ডাটা নিয়ে আসে। হ্যাঁ, নরমালি এপিআই থেকে ডাটা ফেচ করে এনে আমরা এটা ইউজ করি। এটা হচ্ছে ইউজ এফেক্ট, ইউজ স্টেট। তাহলে আমরা এই 2 দিনে মোটামুটি কি কি শিখছি? কম্পোনেন্ট শিখছি, কম্পোনেন্টের ভিতরে প্রপস শিখছি, প্রপস পাস করা শিখেছি। হ্যাঁ, ও রিঅ্যাক্ট ইনস্টলেশন শিখছি ফার্স্টে, কম্পোনেন্ট শিখছি, কম্পোনেন্টের ভিতরে প্রপস পাস করা শিখছি। আজকে 2টা কমন হুক, মানে না শিখলেই নয়, একটা হচ্ছে ইউজ স্টেট, ইউজ এফেক্ট, এটা একটু দেখাইলাম। নেক্সট দিন আমার যেটা প্ল্যান হচ্ছে রিঅ্যাক্ট রাউটার নামে একটা প্যাকেজ আছে, হ্যাঁ, ওটা দেখাবো নেক্সট দিন। কিন্তু তার আগে আপনারা এইটা যাতে আমি যতখানি শিখিয়েছি কোনো যাতে কনফিউশন না থাকে, ঠিক আছে? বাসায় বসে অবশ্যই যারা পারেন তারা তো ভালো, যারা পারেন না অবশ্যই প্র্যাকটিস করবেন, ডেলি কয়েক ঘন্টা প্র্যাকটিস করবেন। 5 ঘন্টা হলে তো ভালো। 5 ঘন্টা না স্যার, আমাদের প্রোগ্রামিং করতে বলে 6-7 ঘন্টা মিনিমাম করতে। প্রোগ্রামিং তো দৌড়তে হয়। এখন স্যার আমি পিছিয়ে গেছি, এখন ব্যাচ 12 এ ওয়েব টু মিশন, এই যে ডিসেম্বরের মধ্যে লেভেল 2 তে হ্যাঁ লেভেল 2 তে না, লেভেল 1 এ। আমার স্যার প্রতিদিন আপনি 10-12 ঘন্টা মিনিমাম সময় দেন, যেভাবে হোক দেন, স্টার্ট করে বলতেছে শেষ করতে হবে, পিছিয়ে যাওয়ার কারণে। আর ডিসেম্বরের মধ্যে মাস্টার 10 পর্যন্ত শেষ করা লাগে। ওদের স্যার ব্যাপারটা হচ্ছে অনেক কোঅর্ডিনেটিভ বিষয় আলোচনা করে। ছোট জিনিসে কম্পিটিটিভ পার্টিকে বলে দেয় মিনিমাম 8 থেকে 9 ঘন্টা টাইম দিতে হবে। আগে থেকে পারলে ওই ধরনের কোর্স করা যায়, আগে থেকে না পারলে আসলে রিস্ক হয়ে যায়। আর প্রচুর সময় রাখতে হয়। ওগুলো তো টাইপ হবে স্যার। সো এই কোর্সটা হচ্ছে স্যার ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং হিরো লেভেল 2টা আবার ভালো ব্যাকএন্ড করা। চার এর আগে কোর্স ওস্তাদের আপিল হয়েছে, যে উনি আবার কি করছে ব্যাকএন্ড ফুল করছে। ফার্স্টে স্যার জাভাস্ক্রিপ্ট শিখায়া এক্সপ্রেস জেএস রাফিল হাসান ওনারটাও করছেন, এপিআই ডেভেলপ পর্যন্ত করছে আমি এক্সপ্রেস জেএস এ। তাহলে তো অনেক কিছু করছে। এই জন্য স্যার ব্যাপারগুলো বুঝি, কিন্তু উনি আবার রিঅ্যাক্ট করেন, এই জন্য স্যার এটা আবার স্যার ইদানিং না, সামনে তো ইন্টারভিউ দিবেন, আপনাকে জিজ্ঞেস করবে কিছু জিনিস, যে আপনি রিডাক্স পারেন কিনা, কনটেক্সট এপিআই পারেন কিনা, এগুলো জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে কি আপনি নেক্সট জিএস পারেন কিনা, এটা জিজ্ঞেস করবে। আর আমি যদি বলি রিডাক্স পারি না, ইনস্ট্যান্ট পারি অথবা অন্য কিছু পারি, তাহলে তো সমস্যা দিতে যায়। রিডাক্স জুস্টেন্ট সোজা মোটামুটি। আরেকটা জিনিস, যারা হচ্ছে কম্পিটিটিভ লাস্ট ডেটা স্ট্রাকচার অ্যানালিসিস তারা যখন নেয়, তাদের তো কিছু জানতে হবে, তাদের মানে ইন্টারভিউটা কেমন হয়, তাদের প্রবলেম সলভিং জিজ্ঞেস করে মোটামুটি অনেকগুলো, যেটা প্রবলেম সলভিং এর টপিক জিজ্ঞেস করে মোটামুটি অনেকগুলো। মানে ছোট ছোট
স্যার প্রবলেমগুলো দিয়ে দেবো। আরে ছোট না, বড় প্রবলেমই জিজ্ঞেস করে। যেমন স্যার একটা এক্সাম্পল স্যার, কোনো প্রবলেম সলভিং ওয়েবসাইটে ইয়া আছে আপনাদের? আচ্ছা স্যার প্রসেসটা আছে Course আছে। স্যার লিড কোনে আছে কোশ্চেনে আছে কোর্সের আছে, ওগুলো হ্যাকার দেখেন। র্যাঙ্ক প্রসেসর হ্যাকার র্যাঙ্ক হ্যাক করে লাইটোজেস কোডিং নিনজা স্যার রোবোটিক্স বর্তমানে কোম্পানিগুলো ডেভেলপার হায়ার করতে গেলে গেছে যে প্রবলেম সলভিং এটা মাস্ট, এটা কি দেখে আপনি যদি বড় কোম্পানিতে ইন্টারভিউ দেন তাহলে তো প্রবলেম সলভিং স্কিলটা মাস্ট স্যার দেখেন। স্টেশনে তো স্যার এগুলো তো মাস্ট দেখে স্যার। অ্যাডমিনিস্ট্রেশন দেখেন। প্রোগ্রামিং এর পার্টটা ওনারা একটু আর গতকালকে একটা সার্কুলার দেখছি যেখানে হচ্ছে স্যার শুধু ওনারা জানতে চাচ্ছে হচ্ছে ডেটাবেস পারে কিনা হ্যাঁ। আর হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ফুল প্রফিশিয়েন্সি লাগবে, যে সি প্লাস প্লাস জাভা পাইথন মানে জাভা স্ক্রিপ্ট না, এটা তো হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। পিএইচপি আছে। পিএইচপি আছে, যে কোনো একটাতে ফুল প্রফিশিয়েন্সি লাগবে এবং ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমে লার্জ স্কেল লাগবে এরকম। কিন্তু স্যালারিও স্যার অনেক বেশি, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমরা যখন স্যার ইন্টার্ন খুঁজি 10-15 হাজার দেন, ওইখানে দেখি স্যার ভাই 10,000 একটা সিস্টেম মানে 40 থেকে 15,000 টাকা দিচ্ছে স্যার। বা যেই জিনিস একটু হার্ড সেই জিনিসের স্যালারি অবশ্যই বেশি হবে। ওয়েব ডেভেলপমেন্ট আপনি জাস্ট কি করতেছেন, কোডিং করতেছেন, কিন্তু আপনি যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম এখানে যখন যাচ্ছেন প্রবলেম সলভিং গুলা করতেছেন, তখন তো এটা তো আপনার নিজের ব্রেন থেকে চিন্তা করে জিনিসগুলো করা লাগতেছে, এআই ছাড়া, তাই না? করা লাগছে। তার মানে আপনি জিনিসগুলো ভালো বুঝতেছেন, ভালো তখন যখন ওই জিনিসগুলো আপনার ক্লিয়ার থাকে তখন আপনি নিজে থেকে অনেক কিছু তৈরি করতে পারবেন। তখন রিঅ্যাক্টের উপর ডিপেন্ড থাকা লাগবে না, আপনি নিজেই দেখা যাবে রিঅ্যাক্টের মতো কিছু একটা বানায় ফেলছেন, তো ওইটার ভ্যালু অবশ্যই বেশি। স্যার আমাদের তো স্যার দ্বিতীয় স্যার 26 এর কি এক্সাম, আমাদের প্রিপারেশন অবস্থা তো খুবই কোশ্চেন করা হয়েছে, হ্যাঁ স্যার কোশ্চেন করা হয়েছে, তৈরি করা হয়েছে। কোশ্চেন তো নৈমিত্তিক আসবে, তাই না? ও উদাহরণ দিই, HTML এর বাবার নাম কি বলতে পারেন? হু ইজ দ্য ফাদার অফ HTML? এক্সামিন স্যার ইয়া দিবে, উদাহরণ দিবে, চারটা দিবে যে কোনো একটা, কিন্তু জানেন না টিম বার্নার্স-লি। হ্যাঁ টিম বার্নার্স-লি, হ্যাঁ স্যার। টিম বার্নার্স-লি। আচ্ছা, HTML এর ফুল ফর্ম কি? এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ CSS এর ফুল ফর্ম কি? এই তো, তাহলে তো পারিনি। রিঅ্যাক্টের পিছনে কারা আছে? ফেসবুক মেটা মূলত, আর রিঅ্যাক্ট মূলত হচ্ছে একটা লাইব্রেরি। স্যার ফেসবুক যতদিন থাকবে ততদিন তো রিঅ্যাক্ট থাকবে, কিন্তু ওদের ফেসবুক Google লাইব্রেরি, যতদিন থাকবে, Angular সরি ততদিন রিঅ্যাক্ট লাইব্রেরি, রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক নাই। স্যার গুগল যতদিন থাকবে অ্যাঙ্গুলার ততদিন মার্কেট থাকবে, হয়তো ওনারা নতুন কিছু আপডেট করলে হয়তো বা চেঞ্জ হতে পারে, এটা তো থাকবে। জাভাস্ক্রিপ্ট এর স্যার ফুল একটা ল্যাঙ্গুয়েজ বানানো যায় না জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ স্যার, এই কারণে বেশি কিছু করা যায় না জাভাস্ক্রিপ্ট সরি করা যায় ক্লায়েন্ট সাইড নোড হ্যাঁ, আর হচ্ছে যে Node.js যে সার্ভারে ইউজ করতেছেন, Node.js তো আলাদা ল্যাঙ্গুয়েজ না, ওটা মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর ব্যাকএন্ড ইউজ করতেছেন। জাভাস্ক্রিপ্টের একটু অ্যাডভান্স লেভেল আছে টাইপ স্ক্রিপ্ট, ওইটা দিও না। এখানে তো স্যার এই যে ডিফাইন করে দিতে হয় টাইপ টাইপ ডিফাইন করে দিতে হয়, শুধু টাইপ না, অনেক অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং এর টপিক যেগুলো হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্টের নাই, টাইপ স্ক্রিপ্টে নিয়ে আসা হয়েছে। যেমন হচ্ছে আপনি ইয়াসিনের যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ওপির Yes, ভিতরে sir. অ্যাক্সেস মডিফায়ার, ওটা কিন্তু নর্মাল জাভাস্ক্রিপ্টের ক্লাস দিয়ে করতে পারবেন না, টাইপ স্ক্রিপ্টে ইন্ট্রোডিউস করছে। টাপ্পেল আছে, টাপ্পেল চিনেন? চিনি স্যার তারপরে স্যার পাইথনে স্যার আমি সি প্লাস প্লাস থেকে যতটুকু জানি স্যার সি প্লাস প্লাসের পুরো আইডিয়া আছে আমার হ্যাঁ। স্যার তারপরে অনেকে মনে করে হচ্ছে তিনটা ভ্যালু রাখা যায়, আসলে তিনটা না, আপনি 3 মোর রাখতে পারবেন, মানে সর্বনিম্ন অ্যাট লিস্ট তিনটা আর তিনের চেয়ে বেশি রাখতে পারবেন। এই কনসেপ্টগুলো আপনার হচ্ছে যে টাইপ স্ক্রিপ্টে ইন্ট্রোডিউস করা হয়েছে। অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো যেগুলো র জাভাস্ক্রিপ্টে নাই, টাইপ স্ক্রিপ্টে। বেতন পাবো কেন কিছু তো পারি না আর না, আস্তে আস্তে শিখবেন, শেখার শেষ আছে বলেন, আস্তে আস্তে শিখবেন, স্যার এই সেক্টর যত কাজ করবেন তত শিখবেন। সামনে এআই একটা ঝামেলা করতে পারে, কোড দিয়ে অ্যারে নিয়ে কখনো আপনি কিসের ঝামেলা করবে স্যার? কি 4D অ্যারে, জি স্যার অ্যারের ভিতরে অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে, তার ভিতরে স্যার 3D অ্যারে অবধি নিয়ে কাজ করা যায়, হ্যাঁ। কোড দিয়ে অ্যারে নিয়ে স্যার? এটা নাকি নতুন নতুন হচ্ছে আচ্ছা। হ্যাঁ, বলেন। কিসের ঝামেলা হবে? সামনে বললাম এআই ঝামেলা করতে পারে।
ঝামেলাটা কিরকম হবে স্যার? ফ্রন্ট এন্ডে মার্কেটিং এই আপওয়ার্কে এক পুরাতন ক্লায়েন্ট পাইছিলাম, নক দিছি যে স্যার আপনার কোনো নতুন ওয়েবসাইট লাগবে কিনা, বলে না আমি এআই দিয়ে তৈরি করে ফেলাইতেছি সব। যে স্যার যখন স্যার হবে স্যার ওই যে ইরোর আসবে ইরোরে ফিক্স করবে কি হবে ওই ইরোর এআই আরো ভালো ফিক্স করে। স্যার, না স্যার উনি কিভাবে করবে ওনার তো Error তো স্যার, AI fix উনি একটা সাইট লাগবে স্যার স্যার, উনি উনি তো বুঝে না জিনিস স্যার আছে স্যার, টাইপিং site ওয়ার্ডস লাগবে উনি করবে Type স্যার। করে। এই যে আমরা আজকে ইয়াতে স্যার, পারেন পাশে চ্যাট করে ওয়েবসাইট তৈরি করতে পারেন ভিএস কোডে, জি স্যার পাশে চ্যাটিং অপশন আছে, ওইখান দিয়ে চ্যাট করে আপনার পুরো ওয়েবসাইট ইয়া করতে পারবেন। সকেটে সকেট আয়োজন করতে টিশার্ট নোট দিয়েছি ওটা তো চ্যাটিং সিস্টেম সকেট। রোল বেসড স্যার, আরেকটা অ্যাপ্লিকেশন কার্সার কার্সার চ্যাটিং না লাইভ স্যার কার্সার, হ্যাঁ কার্সার আরেকটা আছে। সার্ভারের মধ্যে সার্ভার কার্সার একটা ইয়া টেক্সট এডিটর যেটা হচ্ছে AI text editor। এআই টেক্সট এডিটর। এইখানে পাশে এই জায়গায় চ্যাট করে আপনার পুরো প্রজেক্টও দেখবে। ও আপনি এখানে এখন যদি বলেন আমাকে তুমি রিডাক্স ইনস্টল করে সেটা অ্যাড করে দাও, করে দিবে। তারপর হচ্ছে আমি এই কাজ করতেছি চ্যাটিং করে করে, এই যে এজেন্ট আপনি যদি এখানে অপশন আছে আক্স দিলে সে শুধু অ্যান্সার দিবে, চুরিতে যেমন আর যদি আপনি এখানে এজেন্ট সিলেক্ট করে দেন ও নিজে আপনার হয়ে কোডিং করে দেবে পুরোটা। স্যার আর আমি মনে করি স্যার এই কারো জব নেবে না, কারণ কি স্যার হ্যাঁ। যখন পৃথিবীতে আগে টাইপ করে কি জানি গ্রাম প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হতো, হ্যাঁ হ্যাঁ। এখন তো স্যার প্রিন্টার চলে আসে, প্রিন্টিং এ কি ইয়ে বন্ধ হয়ে গেছে নাকি স্যার? না আর একটু বাড়ছে। বরং বাড়বে স্যার, এই চাকরি নিতে পারবে যদি না যদি কমে আবার ফির আমাকে সাইটে গেলে স্যার পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেশন করতে চাই স্যার বিকাশ পেমেন্ট টোটাল ফি হচ্ছে 10,000 টাকা তুমি এই চেতে অ্যাডভান্স স্টোর লগইন করার পরে উনি দেখতেছে ওনার পেমেন্ট হচ্ছে 10,000 টাকা, তো উনি এখন ম্যাক পেমেন্ট করবে পেমেন্ট করবে বাংলাদেশের বেসাইডে কি ভাই ওয়েবসাইটের মাধ্যমে। এখন ডিউ যেটা ওটা আমার শো না, মানে স্যার বিকাশে এপিআই দেওয়া না স্যার এই সিস্টেম বাংলাদেশে মানে ব্যাপারটা হচ্ছে স্যার একটা আমার একটা সাইট মানে আমি করতেছি ডিসপ্লে প্যানেলে একটা অপশন থাকে, হ্যাঁ ওইখান থেকে স্যার কলেজ থেকে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড পাবো, হ্যাঁ। মানে ওটা দিয়ে স্টুডেন্ট লগইন করতে পারবে। আচ্ছা লগইন করার পর ওটা টোটাল সেমিস্টার ফি দেখতে পারবে এবং ওইখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে ওটা ওনার এটা মাইনাস হবে ডিউ যেটা ওটা থাকবে। ও বিকাশের এপিআই তে শুধু এইটুকু থাকবে যে সে পেমেন্ট করছে, বাকিটা আপনার ওয়েবসাইটে এখানে কন্ট্রোল করতে এখন স্যার কত টাকা মানে হইছে ওইটা মাইনাসটা কিছু এপিআই যে একটা রিটার্ন দিব ওটা থেকে ওটা আপনার ওয়েবসাইটে করতে হবে। বিকাশ একটা রেসপন্স দিলে হ্যাঁ এত টাকা পেমেন্ট সাকসেসফুল, তারপর বাকিটা আপনার স্যার ওয়েবসাইট। ওটা তো নিতে হবে স্যার, ওই ভ্যালুটা নিয়েছে ওই ভ্যালু থেকে মাইনাস Minus করতে হবে পেমেন্ট যেটা। এটা কিন্তু আবার বিকাশে পেতে করতে পারবেন না, বিকাশে জাস্ট টাকা দিচ্ছে এইটুকু কাজ করতে হবে। সেটা তো ডোমেনটা ডম স্যার এসি চলবে না? এসি প্রচুর গরম লাগে। আর ছুটি দিয়ে দিই দাঁড়ান। স্যার ছুটি দিয়ে যান।